এনসিইআরটি কেমিস্ট্রি বইয়ের একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রসায়নের মৌলিক ধারণা, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই চ্যাপ্টার নিয়ে অ্যানালাইজ করব এবং আমরা চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝব। দেখো, প্রথমত এখানে যে টপিকগুলি বলছে সেগুলি হচ্ছে রসায়নবিদ্যার বিকাশে ভারতের অবদান উপলব্ধি করতে এবং জীবনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে রসায়নের ভূমিকা বুঝতে শিখব। তারপরে পদার্থের তিনটা অবস্থার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে পারবো। পদার্থের যে তিনটি অবস্থা হয়, যেমন কঠিন, তরল, গ্যাসীয়, সে বিষয়ে বিভিন্ন পদার্থকে মৌল, যৌগ এবং মিশ্রণের শ্রেণী বিন্যাস করতে পারবো। বৈজ্ঞানিক অঙ্কপাতনের ব্যবহার করতে এবং উল্লেখযোগ্য পরিসংখ্যান নির্ধারণ করতে পারবো। স্পষ্টতা এবং সঠিকতার মাধ্যমে মধ্যে দিয়ে পার্থক্য করতে, তারপর এসআই পদ্ধতিতে বিভিন্ন রাশিকে সংজ্ঞায়িত করতে এবং ভৌত রাশির মাত্রাকে এক পদ্ধতির একক থেকে অন্য পদ্ধতির এককে রূপান্তরিত করতে পারবো। বিভিন্ন রাসায়নিক সংযোগ সূত্রাবলী ব্যাখ্যা করতে, পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর, তারপর আণবিক ভর এবং সংকেত ভরের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করতে, তারপর মৌল ও মোলার যে ভর সেগুলি শব্দগুলি ব্যাখ্যা করতে পারবো। যৌগে বর্তমান বিভিন্ন মৌলের শতকরা ভর গণনা করতে, পরীক্ষালব্ধ ফলাফল থেকে যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে এবং স্টয়চিওমেট্রিক গণনা সম্পাদন করতে শিখব। তাহলে এগুলি হচ্ছে টপিক আজকের। প্রথমত দেখো, এই চ্যাপ্টারে কি বলছে যে রসায়নবিদ্যার বিকাশ, ডেভেলপমেন্ট অফ কেমিস্ট্রি। এখানে আমরা জানবো যে আমাদের ইন্ডিয়া কতটা ডেভেলপড হয়েছে বিভিন্ন সায়েন্সের দিক থেকে। রসায়নের মাধ্যমে আমরা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আমাদের উন্নতি অনেকটাই ঘটেছে। তো এইসব বিষয়ে এখানে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন কিছু আবিষ্কার করেছিলেন। তো ওই সমস্ত বিষয়ে আমাদের এই যে এনসিইআরটির এই একটা পাতায় এই বিষয়ে লেখা আছে। তো তোমরা এটা একটু ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তো সেরকম কোনো কোশ্চেন হবে না, কিন্তু এটা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো যে আমাদের ইন্ডিয়া কতটা ডেভেলপমেন্ট হয়েছে, কতটা উন্নতি করছে, বিভিন্ন সায়েন্টিস্ট কী তৈরি করেছিলেন, এই সমস্ত কিছু এখানে লেখা আছে। দেখো, প্রথমত বলছে দার্শনিকের পাথর, মানে যেমন পরশ পাথর। এটা হচ্ছে কি একটা সাধারণ যেমন ধাতু লোহা, তামাকে কি করতেছে, সোনায় রূপান্তরিত করতে পারছে। এটাকে বলা হচ্ছে দার্শনিকের পাথর, পরশ পাথর। আর তারপর হচ্ছে অমৃত, যেটা কি অমৃত প্রদান করতেছে। আধুনিক বিজ্ঞানের আবির্ভাবের অনেক পূর্বেই প্রাচীন ভারতীয়দের অনেক বৈজ্ঞানিক ঘটনাবলী সম্পর্কে ধারণা ছিল। তারা এই জ্ঞানকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতেন। রাসায়নিক বিজ্ঞানের বিকাশ মুখ্যত 1300 থেকে 1600 খ্রিস্টাব্দে অপরসায়ন এবং ঔষধি রসায়ন রূপে ঘটেছিল। কয়েক শতক ধরে অপসারণের ঐতিহ্যের পর 1800 শতকের ইউরোপে রসায়ন আধুনিক রূপ ধারণ করে, যেটি হচ্ছে ইউরোপে আরবদের দ্বারা উপস্থাপিত হয়েছিল। এখানে কি বলতে হচ্ছে যে 1300 থেকে 1600 খ্রিস্টাব্দে আমাদের অপরসায়ন, তারপর ঔষধি যে রসায়ন সেটা রূপেই ঘটেছিল। রসায়ন বিজ্ঞানের বিকাশ মুখ্যত কয়েক শতক ধরেই ঐতিহ্যের পরশ, তারপর 1800 শতকে ইউরোপের রসায়নের আধুনিকরণ রূপ ধারণ করছিল। তারপর যেমন অন্যান্য সংস্কৃতি, বিশেষ করে হচ্ছে চীনা আর ভারতীয়রা কি করছিল, নিজেদের অপরসায়নের ঐতিহ্য ছিল, যার মধ্যে রাসায়নিক প্রক্রিয়ার হচ্ছে কৌশল বিষয়ে প্রচুর জ্ঞান ছিল। প্রাচীন ভারতে রসায়নকে কি বলা হতো যেন, রসায়ন শাস্ত্র বলা হতো, রসতন্ত্র বলা হতো, রসক্রিয়া বলা হতো, অথবা রসবিদ্যা রূপে এইভাবে আখ্যায়িত করা হতো। ধাতুবিদ্যা, ঔষধ, কাঁচ, রং, প্রসাধন সামগ্রী প্রস্তুতিতে কি হয়েছিল, অন্তর্ভুক্ত ছিল। তারপর সিন্ধু প্রদেশের যে মহেঞ্জোদারো ছিল এবং পাঞ্জাবের হরপ্পায় শৃঙ্খলাবদ্ধ খননা কার্য থেকে প্রমাণিত হয় ভারত কি রসায়ন বিকাশ অনেক পুরানো বা অনেক প্রাচীন কাল থেকেই হচ্ছে ভারতের রসায়নের বিকাশ ঘটেছিল। এখানে এটা লেখা আছে। তারপর মহেঞ্জোদারোতে চকচকে মৃৎ পাত্রের অবশেষও পাওয়া গেছে। জিপসাম সিমেন্টের ব্যবহার হতো যাতে চুনা, বালি এবং অল্প পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট মেশানো হতো। জিপসাম যে সিমেন্টটা আছে সেটাতে কি করা হতো, অল্প পরিমাণে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 যেটা আছে সেটা মেশানো হতো। তারপরে যে ফেন্স নামক একটা কাজ, এটা হরপ্পার যে লোকেরা আছে তারা এটা ব্যবহার করতো। ফেন্স নামের এক ধরনের কাজ আছে, এটা হচ্ছে কি করা হয়, এই কাজটা দিয়ে অলংকার প্রস্তুত করা হয়, বিভিন্ন সাজগোজের জিনিস অলংকার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তারপর সীসা, রূপা, তামা, সোনা
হ্যাঁ, ইত্যাদি ধাতুগুলি গলিয়ে কি করা হতো, ছাঁচে ফেলে বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা হতো। তারপর হচ্ছে তামার সঙ্গে যেমন টিন, আর্সেনিক মিশিয়ে কি করা হতো, ধাতুর যে কাঠিন্য সেটা বৃদ্ধি করা হতো। আর বিভিন্ন শিল্পে এটা ব্যবহার করা হতো, বিভিন্ন শিল্প দ্রব্য তৈরি করা হতো। দক্ষিণ ভারতের মাস্কিতে এবং উত্তর ভারতের যে হস্তিনাপুর আছে সেটা তক্ষশালীতে কাচের অসংখ্য বস্তু পাওয়া গেছে। বিভিন্ন ধাতব অক্সাইডকে রঞ্জক হিসেবেও ব্যবহার করে কাচ, তারপর নানা চকচকে বস্তু রং করা হতো। ভারত উপমহাদেশের যে ধাতু আছে, যে সূচনা লগ্নে ভারতবর্ষের তামা সংক্রান্ত ধাতু চর্চা শুরু হয়ে গেছিল। উপমহাদেশের সময় ভারতবর্ষে তামা সংক্রান্ত ধাতু বিদ্যার চর্চা শুরু হয়ে গিয়েছিল। ভারতবর্ষে লোহা, তারপর হচ্ছে তামার নিষ্কাশনের যে কৌশল সেটাও স্বতন্ত্র রূপে গড়ে উঠেছিল। এবার তারপরে ঋগ্বেদ থেকে বিভিন্ন তথ্য আমরা পাই, যেমন চর্মশিল্প আর হচ্ছে যে সুতি বস্ত্র আছে সেটার রঞ্জক শিল্পের প্রচলন কত থেকে দেখো, 1000 থেকে বলছে কত 400 খ্রিস্টপূর্বাব্দ থেকেই ছিল, মানে কত পুরনো, ঋগ্বেদের সময়ের কথা বলছে। উত্তর ভারতে উৎকৃষ্ট মৃৎপাত্রের যে কালো বর্ণের পালিশের ওপর সোনালি আকার চমক আজও অনুকরণ করা যায়নি। এটি এখনও রসায়নের বিশাল রহস্য, কতটা রহস্য ভাবো। এই যে মৃৎ পাথরগুলি সেটা নির্দেশ করতো হচ্ছে দক্ষতার সঙ্গে সেই সময় পাত্র তৈরি করতে, চুল্লি তাপমাত্রা নিয়ন্ত্রণ করত। প্রাচীন বৈদিক সাহিত্য উল্লেখিত বহু সংখ্যক বিবৃতি ও বিষয় বস্তুর আলোচনা আধুনিক বৈজ্ঞানিক ধারণার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। তারপর বলছে যে উত্তর ভারতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তোমার হচ্ছে তামার পাত্র আছে, তারপর হচ্ছে লোহা, রূপা, সোনার গয়না, পোড়ামাটির গয়না এবং রঞ্জক দ্বারা অঙ্কিত মৃৎপাত্র পাওয়া গেছে। সুশ্রুত সংহিতাতে ক্ষারীয় পদার্থের যে উপযোগিতা সেটা উল্লেখও আছে। প্রাচীন যুগে যে সকল ভারতীয় কী করতো, যে সালফিউরিক অ্যাসিড, তারপর তোমার নাইট্রিক অ্যাসিড, তামা, টিন দস্তার অক্সাইড, তামা দস্তা, লোহার সালফেট, তারপর সিসা লোহার কার্বনেট তৈরির পদ্ধতি তাদের কথা চরক সংহিতাতে উল্লেখ আছে। কিসের চরক সংহিতাতে উল্লেখ আছে? তো বলছে যে রসব নিষেধে বারুদ তৈরির উপায় বর্ণনা করা আছে, ঠিক আছে। তামিল সাহিত্যে গন্ধক, তারপর তোমার চারকোল, স্বল্প যে পিটামিনে পটাশিয়াম নাইট্রাইট, পারদ, কর্পূর ইত্যাদি ব্যবহার করে কিভাবে আতশবাজি তৈরি করা হয়, যেমন বম ফম যেটা আছে বম তৈরি করা হয় সেটার বর্ণনা দেওয়া আছে। তারপর বলছে যে নাগার্জুন একজন সায়েন্টিস্ট, মানে বিজ্ঞানী, মহান একজন বিজ্ঞানী। তিনি কি আবিষ্কার করতে, তিনি একজন প্রখ্যাত রসায়নবিদ, অপরসায়নবিদ, যেটা হচ্ছে অ্যালকেমিস্ট নামে পরিচিত, সেটা ধাতুবিদ্যার বিশারদ। রত্নাকর পারদ ঘটিত যৌগ সম্পর্কিত তার রচনাটা, যেমন সোনা, রূপা, তামা, টিন ধাতুর নিষ্কাশনের কৌশল সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন, বিজ্ঞানী নাগার্জুন। 800 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রস নির্ভমম নামে একই বই প্রকাশিত হয়। এতে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত নানা ধরনের যে অগ্নিকুণ্ড, তারপর হচ্ছে চুল্লি, গলন পাত্রের উল্লেখ আছে। এতে শিখা পরীক্ষার সাহায্যে কিভাবে নানা ধাতুকে শনাক্ত করা যায় সেটা ব্যাখ্যা করা আছে। তারপরে যেমন আরেকজন বিজ্ঞানী আছেন চক্রপাণি, ইনি কি করেছিলেন না মার্কারি সালফাইড আবিষ্কার করেছিলেন। চক্রপাণি মার্কারি সালফাইড আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে কি সাবান আবিষ্কারের কৃতিত্ব তার, মানে সাবান যে আমরা বিভিন্ন সাবান ইউজ করি সেটাও হচ্ছে আবিষ্কার করেছিলেন তিনি সর্ষার তেল, তারপর ক্ষারীয় পদার্থকে কি করেছিলেন, সাবান তৈরির উপাদান হিসেবে ব্যবহার করেছেন। যে সরিষার যে তেল হয় আর ক্ষারীয় পদার্থ হিসেবে, এই ক্ষারীয় পদার্থ উপাদান হিসেবে সাবান তৈরিতে ব্যবহার করেছিলেন। তারপর মহুয়ার বীজ, এরান্ডার তেল, ক্যালসিয়াম কার্বনেট সাবান তৈরিতেও ব্যবহৃত হতো। এবার বলছে যে অজন্তার হচ্ছে ইলোরার গুহার দেওয়ালে যে প্রাপ্ত বহুযুগ পূর্বের ভাস্কর্য শিল্প যা এখনও প্রাণবন্ত, সেগুলি প্রাচীন ভারতের উন্নত বৈজ্ঞানিক ধারণার দৈত্য খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে বরহমির রচিত বৃহৎ সংহিতা হলো এক ধরনের বিশ্বকোষ। তো এখানে এরকম অনেক কিছুই আছে। তারপর বলছে যে 1000 খ্রিস্টপূর্বাব্দে 1000 খ্রিস্টপূর্বাব্দে অর্থবদের সনাতন ধারণায় রং তৈরিতে ব্যবহৃত একাধিক রঞ্জক পদার্থ, যেমন কি হতে পারে হলুদ, তারপর টকটকে লাল রঞ্জক, ম্যাডার, সূর্যমুখী ফুল, তারপর পিতক হিসেবেই ব্যবহৃত রঞ্জক, লতানো গাছ, কচি নীল, মেহেন্দি, গালা ইত্যাদির উল্লেখ আছে।
গন্ধযুক্তিতে সুগন্ধি ট্যালকাম পাউডার, তারপর মুখের দুর্গন্ধনাশক, স্নানের জন্য ব্যবহৃত সুগন্ধি ধূপ ইত্যাদি তৈরির কৌশলে বর্ণনা করা যায়। ভারতে সপ্তদশ শতকে কি হয়েছিল, কাগজের প্রচলন হয়েছিল। সপ্তদশ শতকের সময়ই কাগজের যে প্রচলন সেটা শুরু হয়েছিল। তক্ষশালীতে পুরাতাত্ত্বিক খনন কার্য থেকে জানা যায় যে চতুর্থ শতক থেকেই ভারতে কালির ব্যবহার ছিল। চতুর্থ শতক থেকে কালির ব্যবহার, মানে কালির ব্যবহার কত পুরানা, চতুর্থ শতক থেকেই করছে। কালির রং তৈরিতে হচ্ছে চক, তারপর রেড লেড, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতো। সম্ভবত ভারতীয়দের সন্ধান প্রক্রিয়ার হচ্ছে উৎসেচন প্রক্রিয়া সুপরিচিত ছিল। চরক সংহিতার উল্লেখ আছে আসব নামক ঘুমের ওষুধ তৈরিতে। তাহলে আসব হচ্ছে একটা ঘুমের ওষুধ, সেটা তৈরি করতে হয় চরক সংহিতায়, সেটার উল্লেখ রয়েছে। গাছের বাকল, তারপর কাণ্ড, ফুল, পাতা, কাঠ, শস্যদানা, আখ ইত্যাদি ব্যবহৃত হতো। আচার্য কনাথ একজন সায়েন্টিস্ট, যিনি কশ্যপ নামেও সুপরিচিত ছিলেন। 600 খ্রিস্টপূর্বাব্দে জন্মেছিলেন তিনি, আর তিনি পরমাণুবাদের প্রথম প্রবক্তা ছিলেন। আচার্য কনাথ পরমাণুবাদের প্রথম প্রবক্তা ছিলেন, যাকে তিনি পরমাণু নামকরণ করেছিলেন। পরমাণুর যে নামকরণ তিনিই প্রথম করেছিলেন। বৈশেষিকা সূত্র নামে তিনি পুঁথি রচনা করেছিলেন। সকল পদার্থই হচ্ছে পরমাণু নামক ক্ষুদ্রতর এককের সমষ্টি। পরমাণুগুলি অনাদি, শাসস্থ, গলীয়, অতি গুণগ্রহী, এদের ধ্বংস করা যায় না, মানে পরমাণুকে আমরা ধ্বংস করতে পারি না, এবং মূল অবস্থাতেই এরা কম্পনশীল হয়, মানে এরা কাঁপতে থাকে, কম্পনশীল হয়। তিনি ব্যাখ্যা করেছিলেন যে একক সত্তাগুলোকে কোনো মানব অঙ্গ দিয়ে সরাসরি অনুভব করা যায় না। কনার্ড আরও বলেছিলেন যে বিভিন্ন ধরনের যে পদার্থ আছে, বিভিন্ন ধরনের পদার্থের মতোই পরমাণুর ধরনও বিভিন্ন হতে পারে। তিনি আরও বলেছিলেন যে পরমাণুগুলি যুগ্ম অবস্থায় থাকে, ত্রয়ী অবস্থায় বা অন্য কোনো সংযুক্তিতে থাকতে পারে, এবং অদৃশ্য বল তাদের মধ্যে মিথস্ক্রিয়া করে। বিজ্ঞানী যে জন ডাল্টন আছেন, তিনি 2.5 বছর আগে তিনি এই তত্ত্বের ধারণা প্রকাশ করেছিলেন। চরক সংহিতা হচ্ছে ভারতের প্রাচীনতম একটা আয়ুর্বেদিক গ্রন্থ। হচ্ছে চরক সংহিতা। নানা রোগের চিকিৎসা পদ্ধতি এতে বর্ণিত আছে। একদম ধাতু কণার আয়তন হ্রাস সংক্রান্ত ধারণা চরক সংহিতা সবিস্তারে আলোচিত হয়েছে। কণার আয়তন চরম মাত্রায় কমিয়ে আনার ধারণাকেই ন্যানো প্রযুক্তি বলে। মানে কণার যে আয়তন সেটা চরম মাত্রায় কমিয়ে আনবো, একদম চরম মাত্রা অনেক হাই, একদম ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম থেকে একদম মিনিমাম আন। তো এই যে ধারণাটা, এটা হচ্ছে ন্যানো প্রযুক্তি নামে পরিচিত। অপরসায়ন এর পতনের পর ইয়াট্রো রসায়ন এক স্থিতিশীল অবস্থায় পৌঁছায়। কিন্তু 20 শতকে পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রের যে প্রবর্তনের ফলে কি হয়েছিল, এই ব্যবস্থার পতন ঘটে। স্থবিরতার এই সময়ে আয়ুর্বেদিক ভিত্তি করে ঔষধ প্রস্তুতির শিল্প গড়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থারও পতন ঘটে। পরবর্তী সময়ে 100 থেকে 150 বছরে কি হয়েছে, ভারতের নতুন চিকিৎসা পদ্ধতি শেখে ও অবলম্বন করে। তারপর 19 শতকের শেষ অংশে কি হয়েছে, ভারতে আধুনিক বিজ্ঞানের আবার আবির্ভাব ঘটছে। 19 শতকের শেষের দিকে আবার আধুনিক বিজ্ঞান আবির্ভাব হলো। 19 শতকের মাঝামাঝি সময়ে ইউরোপীয় বিজ্ঞানীরা ভারতে আসতে শুরু করেন এবং আধুনিক রসায়নের অগ্রগতি ঘটতে শুরু করে। তো এটা ছিল হচ্ছে আমাদের বিভিন্ন যে ভারতীয় সায়েন্টিস্টগণ আছেন, বিজ্ঞানী, তারা কিভাবে আমাদের ইন্ডিয়াকে এতটা ডেভেলপ করেছেন। বিভিন্ন সায়েন্টিস্ট কত পুরনো, হাজার হাজার খ্রিস্টপূর্বাব্দের আগে অবধি, যেমন বিভিন্ন সায়েন্টিস্ট অনেক আমাদের চিকিৎসার ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়েছেন। এবার আমরা রসায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করব। রসায়নের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রির কি বলছে যে বিজ্ঞানের ক্ষেত্রে রসায়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদম ঠিক, আমরা সবাই জানি যে বিজ্ঞানের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রসায়ন, কেমিস্ট্রি। বিজ্ঞানের অন্যান্য শাখাতেও এর বিস্তার কিন্তু আছে, যেমন আবহাওয়ার ধরন, যেমন বিভিন্ন পরিবর্তন ঘটতেছে, জলবায়ুর পরিবর্তন, মস্তিষ্কের কার্যকলাপ, কম্পিউটার, সক্রিয়করণ, রাসায়নিক যে কারখানার উৎপাদন, তারপর সার উৎপাদন, ক্ষার, অম্ল, লবণ, রং, পলিমার, ঔষধ, ডিটারজেন্ট, ধাতু, সংকর ধাতু ইত্যাদি, এবং নতুন নতুন বস্তুর ক্ষেত্রে রসায়নের বিভিন্ন নীতির প্রয়োগ আছে। রসায়নের সাহায্যেই প্রাকৃতিক উৎস এই সকল জীবনদায়ী ঔষধের কৃত্রিম উৎপাদন পদ্ধতিও জানা গেছে। যেমন হচ্ছে সিসপ্ল্যান্টিন আর হচ্ছে টেক্সল। এটা হচ্ছে এই দুটো ওষুধ ক্যান্সার
চিকিৎসায় খুবই উপযোগী, তো খুবই উপকারী দুটো ওষুধ বলতে পারো, একটা সিসপ্ল্যান্টিন আর হচ্ছে টেক্সল। সিসপ্ল্যান্টিনের ক্ষেত্রে এটার গঠনটা হবে এরকম যে প্রথমত প্ল্যাটিনাম, যে পিটি থাকবে, পিটি, আর এদিকে থাকবে অ্যামোনিয়া NH3। এটা হচ্ছে সিসপ্ল্যান্টিনের, এটা হচ্ছে গঠন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন। এটা দেখো, এটা হচ্ছে সিসপ্ল্যান্টিন এর এটা গঠন। তারপর AZT যে আছে, যেমন অ্যাজিডোডাইমিথিন, এটা হচ্ছে এইডস রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ দুটো ওষুধ। একটা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য খুবই একটা দুটি উপকারী ওষুধ, একটা হচ্ছে সিসপ্ল্যান্টিন আর হচ্ছে টেক্সল। সিসপ্ল্যান্টিন আর হচ্ছে টেক্সল। আর যেটা হচ্ছে এইডস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে AZT, মানে অ্যাজিডোডাইমিথিন। জাতীয় প্রগতি এবং সমৃদ্ধিতে রসায়নের বিশাল অবদান আছে, ঠিক আমরা সবাই জানি যে জাতীয় প্রগতিতে, তারপর সমৃদ্ধি রসায়নের একটা বিশাল ভূমিকা রয়েছে। রাসায়নিক নীতিগুলোর উন্নততর ধারণা থেকে নির্দিষ্ট চৌম্বকীয় ধর্ম, তারপর তড়িৎ ধর্ম, আলোকবর্তী ধর্ম সম্পন্ন নতুন নতুন উপকরণ ডিজাইন এবং সংশ্লেষণ করা সম্ভব হয়েছে। এদের সাহায্যে কী করা হয়েছে, উচ্চ পরিবাহী সিরামিক পরিবাহী, তারপর পলিমার, অপটিক্যাল যে ফাইবার হয় ইত্যাদি উৎপাদন করা সম্ভব হয়েছে। অম্ল, ক্ষার, তারপর হচ্ছে পলিমার, ধাতু ইত্যাদি তৈরি করাও এমন শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য রসায়নের সাহায্য নেওয়া হয়। কিসের জন্য? অম্ল, তারপর ক্ষার, রং করা, বিভিন্ন পলিমার ধাতু তৈরি করার জন্য আমাদের রসায়নের হেল্প বা সাহায্য নিতে হয়। জাতীয় অর্থনীতিতে এ ধরনের কারখানায় বিশাল অবদান রয়েছে, বহু লোকের কর্মসংস্থানও হয়। পরিবেশের অবনতির কারণগুলি নিয়ে কাজের ক্ষেত্রে আজকাল রসায়ন ভীষণভাবে সাহায্য করছে এবং যথেষ্ট পরিমাণ সাফল্যও পাওয়া গেছে। যেমন রেফ্রিজারেটর ব্যবহার করে কি বিভিন্ন CFC ক্লোরোফ্লোরোকার্বনস নির্গত হয়, যেটা ওজোন হোল, মানে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ওজোন লেয়ার আছে সেটার মধ্যে কী হয়, হোল বা ছিদ্রের সৃষ্টি করে। CFC অনেক ক্ষতি করে, যেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অবক্ষয়ের জন্য কৃত্রিম উপায়ে সেটি নিরাপদ ও বিকল্প তৈরি করা সম্ভব হয়েছে। যদিও পরিবেশগত বহু বড় বড় সমস্যা রসায়নবিদদের গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। এমন একটা সমস্যা যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো প্রভৃতি কি গ্রিন হাউস গ্যাস। জৈব রাসায়নিক পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা, রাসায়নিক দ্রব্য সমূহের বৃহদায়তন উৎপাদন, এনজাইমের ব্যবহার এবং নতুন বহিরাগত পদ্ধতির সংশ্লেষ হলো ভবিষ্যতের প্রজন্মের রসায়নে নিজেদের যে বুদ্ধিমত্তা প্রমাণ করা যায়। ভারতবর্ষের মতো একটা উন্নয়নশীল দেশে এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রতিভাবন এবং সৃজনশীল রসায়নবিদদের প্রয়োজন। একদম ভারতবর্ষের উন্নয়নশীল করতে বিভিন্ন আমাদের কি যে অভিজ্ঞ রসায়নবিদদের প্রয়োজন হবে। একজন গুণী রসায়নবিদ যিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন, অবশ্যই রসায়নের প্রাথমিক ধারণাগুলি সম্বন্ধে ওনার সম্যক ধারণা থাকবে, একদম যার সৃষ্টি হয়েছিল পদার্থ সম্বন্ধীয় ধারণা থেকে। এবার আসি পদার্থের প্রকৃতি, নেচার অফ ম্যাটার। ম্যাটারে কি আমরা জানি সবাই যে পদার্থের তিনটি অবস্থা হয়, হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয় হয়। আচ্ছা, কঠিনের ক্ষেত্রে কি হয়? কঠিনের ক্ষেত্রে কণাগুলি খুব কাছাকাছি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলি খুব কাছাকাছি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, তাই তারা কি করতে পারে, ছোটাছুটি স্বাধীনভাবে চলাচল করতে পারে না বা ছোটাছুটি করতে পারে না। অপরদিকে যেমন তরলের ক্ষেত্রে কণাগুলি কঠিনের তুলনায় অনেকটাই কাছাকাছি থাকে এবং এরা চারিদিকে মোটামুটি চলাফেরা করতে পারে। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে কণাগুলি একদম অনেকটা দূরাদূরি অবস্থায় থাকে আর এরা ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। কঠিন, তরল আর গ্যাসে উপস্থিত অবস্থা কণাগুলির বিন্যাস। যেমন দেখো, কঠিনের ক্ষেত্রে কি আছে, কণাগুলি একদম জোটবদ্ধ অবস্থায় আছে, ঘন সন্নিবিষ্ট অবস্থায়। আর তরলের ক্ষেত্রে কিছুটা দৌড়াদৌড়ি আছে। আর গ্যাসের ক্ষেত্রে তো সমস্তটাই ছড়িয়ে আছে, একদম চারিদিকে ছড়িয়ে আছে। বিভিন্ন অবস্থার পদার্থ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট আয়তন আছে, ওর তারপর আকৃতিও আছে। কঠিন পদার্থের কিন্তু একটা নির্দিষ্ট আয়তন আছে, আকৃতি আছে। এবার তরল পদার্থের ক্ষেত্রে আয়তন নেই। তরল পদার্থের ক্ষেত্রে আয়তন আছে কিন্তু এর কোনো নির্দিষ্ট আকার নেই। যেমন পাত্রে রাখলে কোনো একটা জলকে যদি পাত্রে রেখে সেটা পাত্রের আকার ধারণ করবে, গামলার মধ্যে রাখলে গামলার আকার ধারণ করবে, মানে ওর কোনো আকার নেই। যেখানে রাখবো, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন বা আকার নেই। গ্যাসীয় যে পদার্থ আছে তার কোনো আয়তন বা আকার নেই। যেমন দেখো, কঠিনকে কী করবো, প্রথমত উত্তপ্ত করলাম, মানে হিট দিলাম, গরম করলাম, সেটা কী হলো, তরলে পরিণত হলো। এবার তরল থেকে আবার উত্তাপ দিলাম,
হিট দিলাম, তাহলে সেটা আবার গ্যাসে পরিণত হলো। এবার গ্যাসটাকে আবার যদি শীতল করি তাহলে সেটা আবার তরলে পরিণত হবে, তরল থেকে আবার যদি শীতল করি তাহলে কঠিনে পরিণত হবে। বরফকে তাপ দিলে কি হয়, সেটা গলে যায়, তরলে পরিণত হয়। এবার তরলকে আবার যদি তাপ দিই তাহলে সেটা বাষ্প হয়ে যায়, মানে গ্যাস হয়ে যায়, ওটা এখানে বলছে। এবার হচ্ছে পদার্থের শ্রেণী বিভাগ। পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে মিশ্রণ আর একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। ঠিক আছে, মিশ্রণ আর হচ্ছে বিশুদ্ধ পদার্থ। এবার মিশ্রণ আবার কিন্তু দুটা ভাগ, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আর বিশুদ্ধ পদার্থকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে যৌগ। মিশ্রণ কি, যেমন হচ্ছে চিনি আর হচ্ছে জল। মিশ্রণে 2 বা ততোধিক বিশুদ্ধ পদার্থের কণা থাকে এবং এরা যে কোনো অনুপাতেই উপস্থিত থাকতে পারে, তাই মিশ্রণের সংযুক্তি পরিবর্তনশীল হয়। যে সকল বিশুদ্ধ পদার্থ দ্বারা মিশ্রণ তৈরি হয় সেগুলি মিশ্রণের উপাদান, মানে বিশুদ্ধ পদার্থ দ্বারা কি হচ্ছে, মিশ্রণটা তৈরি হচ্ছে। যেমন চিনি আর হচ্ছে কি চিনির জলীয় দ্রবণ, এটা একটা মিশ্রণ হতে পারে, বায়ু হতে পারে, চা প্রভৃতি হচ্ছে একটা মিশ্রণ। এবার মিশ্রণ 2 প্রকার, একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব মিশ্রণ কাকে বলবো, যেমন চিনির দ্রবণ, চিনি একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে কি করলাম, চিনি মিশালাম, তাহলে ওটা একটা দ্রবণ হয়ে গেল। তো এই যে দ্রবণটা, চিনির দ্রবণটা, জলীয় দ্রবণটা, এটা একটা হচ্ছে সমসত্ব মিশ্রণের মধ্যে পড়ে। ঠিক আছে, আর অসমসত্ব মিশ্রণ বলতে ধরো একটা গ্লাসের মধ্যে কি নিলাম, লবণ আর চিনি, দুটো একসাথে নিলাম, হ্যাঁ লবণ আর চিনির মিশ্রণ, সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণের উদাহরণ। তারপর কিছু নোংরার কণা সহ শস্য ও ডালের মিশ্রণ, এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণের উদাহরণ। মিশ্রণের উপাদানগুলিকে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা, যেমন কি হাত বাছাই, পরিস্রাবন, কঠিনীভবন, পাতন ইত্যাদির সাহায্যে পৃথক করা যেতে পারে। বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য মিশ্রণ থেকে পৃথক করা হয়। বিশুদ্ধ পদার্থের উপাদান কণিকাগুলির সংযুক্তি নির্দিষ্ট থাকে, যেমন কপার, সিলভার, তারপর হচ্ছে গোল্ড, জল, এগুলো হচ্ছে বিশুদ্ধ পদার্থের কিছু উদাহরণ। বিশুদ্ধ কপারের মধ্যে কিন্তু কপার পড়বে, তারপর সিলভার, গোল্ড, এগুলো সবই হচ্ছে বিশুদ্ধ একটা পদার্থ। গ্লুকোজের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে কি থাকে, কার্বন থাকে, মানে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে কি থাকছে, 6 কার্বন থাকছে, 12 অণু হচ্ছে হাইড্রোজেন থাকছে, C6H12 আর হচ্ছে O6, কি যে 6 অক্সিজেন থাকছে। এরা হচ্ছে কি উপাদান কণিকাগুলির সংযুক্তি একই রকমের। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সহজ ভৌত পদ্ধতি দ্বারা পৃথক করা যাবে না, এটাকে আমরা সহজ ভৌত পদ্ধতি দ্বারা পৃথক করতে পারবো না। বিশুদ্ধ পদার্থকে কি মৌল এবং যৌগ, এই দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। বিশুদ্ধ যে পদার্থ আছে সেটা হচ্ছে আমরা মৌল আর যৌগ, এই দুটোতে বিভক্ত করতে পারবো। মৌলের কণার মধ্যে কেবলমাত্র এক প্রকারের অণুই থাকে। মৌলের যে কণা আছে সেটার মধ্যে শুধুমাত্র এক প্রকারেরই পরমাণু থাকবে, আর এই কণাগুলি পরমাণু বা অণু দুটোই হতে পারে, পরমাণুও হতে পারে, অণুও হতে পারে। বিগত শ্রেণীগুলিতে পরমাণু আর অণুর সাথে হয়তো তোমাদের পরিচিত রয়েছে, এটা এখানে লিখছে। যেমন দেখো বিভিন্ন মৌলের পরমাণু সমূহ, সোডিয়াম, হাইড্রোজেনের একটা পরমাণু আর হাইড্রোজেনের একটা পরমাণু, দুটো পরমাণু মিলে H মিলে কি হয়েছে, H2। তারপর অক্সিজেনের একটা পরমাণু O+O, এটা মিলে কি হয়েছে, O2। পরমাণু এবং অণু একটা উপস্থাপন। সোডিয়াম, কপার, সিলভার, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি হচ্ছে মৌলের কিছু একটা উদাহরণ। যে সোডিয়াম আছে Na, কপার CO, তারপর হচ্ছে সিলভার, হাইড্রোজেন H, অক্সিজেন O প্রভৃতি একটা কিনা মৌলের কিছু উদাহরণ। এরা সকলেই একই ধরনের পরমাণু দ্বারা গঠিত, যদিও বিভিন্ন মৌলের পরমাণুগুলির প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়। যেমন সোডিয়াম বা কপারের মধ্যে মৌলগুলির উপাদান কণাগুলি হলো পরমাণু, যদিও অন্যান্য কিছু ক্ষেত্রে উপাদানগুলি হলো 2 বা ততোধিক পরমাণু দ্বারা গঠিত অণু, যেমন হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তারপর নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাসগুলিতে 2টা করে পরমাণু যুক্ত হয়ে কী করে, এদের অণু গঠন করে। যখন ভিন্ন ভিন্ন মৌলের 2 বা ততোধিক পরমাণু একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, তখন একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হচ্ছে, তখন যৌগের এই অণুগুলিও কী করে, ভৌত পদ্ধতির দ্বারা সরলতর বস্তুতে পরিণত হয়ে যায়। যেমন হচ্ছে জল, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, চিনি যৌগের কিছু একটা উদাহরণ। জল আর কার্বন ডাইঅক্সাইড অণুচিত্র এখানে দেওয়া আছে, লক্ষ্য করে দেখো যে জলের একটা অণু 2টা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু দিয়ে গঠিত, আর কার্বন ডাইঅক্সাইডের একটা অণুতে 2টা অক্সিজেন পরমাণু একটা কার্বনের সাথে যুক্ত আছে। কোনো যৌগের মধ্যেই উপস্থিত ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলোর যে অনুপাত সেটা স্থির এবং নির্দিষ্ট থাকে, আর এই অনুপাতটি একটা নির্দিষ্ট যৌগের বৈশিষ্ট্য সূচক।
যদিও কোনো যৌগের ধর্ম তারপর গঠনকারী যে উপাদান আছে সেটা মৌলের ধর্ম থেকে পৃথক। যেমন হাইড্রোজেন আর অক্সিজেন কি, এটা গ্যাস, কিন্তু এদের সংযুক্তিকরণের ফলে কি হচ্ছে, একটা যৌগের সৃষ্টি হচ্ছে। হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন কি উৎপন্ন করতেছে, জল, H2O, H প্লাস হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন মিলে কি তৈরি করতেছে, H2O মানে জল। এটা একটা কি তরল পদার্থ। তাহলে হাইড্রোজেন পপ শব্দ সহকারে কি হয়, প্রজ্বলিত হয়, আর অক্সিজেন প্রজ্বলনে সাহায্য করে, কিন্তু জল অগ্নি নির্বাপক রূপেই কাজ করে। এবার পরের টপিক বলছে যে ভৌত পদার্থের ধর্ম এবং এদের পরিমাপ। ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ। ভৌত আর রাসায়নিক ধর্মসমূহের মধ্যে কি, যে প্রত্যেকটা পদার্থের একটা নিজস্ব কিন্তু বৈশিষ্ট্যগত ধর্ম আছে, এটা আমরা জানি। প্রত্যেকটা পদার্থের কি আছে, ভৌত ধর্ম আছে। যেমন বর্ণ আছে, গন্ধ আছে, সেই বস্তুটা ভৌত ধর্মগুলি যেমন হতে পারে বর্ণ, গন্ধ, গলনাঙ্ক, তারপর হচ্ছে স্ফুটনাঙ্ক, ঘনত্ব। রাসায়নিক ধর্মসমূহ সংযুতি, দাহত্যতা, তারপর অ্যাসিড আর ক্ষারের সঙ্গে যে সক্রিয়তা সেগুলিও আছে। পদার্থের ভৌত ধর্মসমূহকে তাদের পরিচয়, সংযুক্তি, পরিবর্তন কণা করে পরিমাপ বা পর্যবেক্ষণ করার জন্য রাসায়নিক পরিবর্তন সংঘটিত করতে হয়। তারপর বলছে যে বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্যগত বিক্রিয়াগুলি হচ্ছে যেমন রাসায়নিক ধর্মসমূহের উদাহরণ অম্লতা বা ক্ষারীয়তা, দাহ্যতা ইত্যাদি। বস্তুর যে ভৌত আর রাসায়নিক ধর্ম সেটা যত্ন সহকারে পরীক্ষার পরিমাপ করে রসায়নবিদগণ কী করছে, বস্তুটার প্রকৃতির ব্যাখ্যা বর্ণনা করতে পারছে। মানে পরীক্ষার পরিমাপ করে তার হচ্ছে বস্তুটার ভৌত রাসায়নিক ধর্মগুলি দেখে পর্যবেক্ষণ করে যে রসায়নবিদগণ আছে সেটার সেই বস্তুটার যে কেমন হবে সেটার প্রকৃতি ব্যাখ্যার ধারণা বর্ণনা করতে পারছেন। বস্তুটার প্রকৃতি সম্পর্কে আগাম ধারণাও দিতে পারছেন। ভৌত ধর্মসমূহের পরিমাপ। বস্তুর বেশ কিছু ধর্ম আছে, যেমন কি হতে পারে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রভৃতি হতে পারে। প্রভৃতি সংক্রান্ত পরিমাণগত ধর্ম থাকতে পারে। এখানে দুটো পদ্ধতির কথা বলা হয়েছে, একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি যা অষ্টাদশ শতকের শেষের দিকে ফ্রান্সে চালু হয়েছিল, আর সেটি অধিকতর সুবিধাজনক ছিল কারণ এটা কি দশমিক পদ্ধতির ওপর ভিত্তি করে রচিত। পরে আবার বৈজ্ঞানিক সম্প্রদায় কি করেছিলেন, একটা সাধারণ প্রমাণ্য পদ্ধতির প্রয়োজন অনুভব করেন। তারপর 1960 খ্রিস্টাব্দে একটা পদ্ধতি চালু হয়, আর এই পদ্ধতির আলোচনা নিচে দেওয়া হয়েছে। যেমন এককের ইংলিশ যেটা পদ্ধতি ইন্টারন্যাশনাল সিস্টেম, পরে এটা SI ইউনিট, এই একক পদ্ধতিটি চালু হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। যেমন দেখো বলছে যে মূল বা প্রাথমিক ভৌত রাশি এবং এদের একক সমূহ কি বলছে, যেমন বলছে দৈর্ঘ্যের রাশি সবাই যে আমরা কি হয়, এল হয়, স্মল এল লেন্থ, তার জন্য এল দেওয়া হয়। আর SIতে এর একক কি, যেমন মিটার, আর এর চিহ্ন হচ্ছে M। তারপর হচ্ছে সময়ের জন্য হচ্ছে T, ভরের জন্য মাস, তাহলে M। এর SI একক হচ্ছে তোমার কিলোগ্রাম, কেজি। সেকেন্ডের হচ্ছে T, সময়ের হচ্ছে T রাশির চিহ্ন, তারপর সেকেন্ড, এটা হচ্ছে S। তড়িৎ প্রবাহ এটা সবাই জানে I, আর এটার SI একক হয় অ্যাম্পিয়ার, আর SI এককের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল A। তাপগতীয় উষ্ণতা যেমন ক্যাপিটাল T, এটার হচ্ছে SI একক কেলভিন, আর চিহ্ন হচ্ছে K। পদার্থের যে পরিমাপ সেটা হচ্ছে N, মোল, এটা মোল। দীপন শক্তি এটা হচ্ছে I সাফিক্স V দ্বারা লেখা হয়, এটার হচ্ছে SI একক হচ্ছে ক্যান্ডেলা মানে CD। তারপর আরও রয়েছে যেমন SI পদ্ধতিতে প্রাথমিক একক সমূহের সংজ্ঞা দিচ্ছে। দৈর্ঘ্যের একক কি, মিটার কি, যে শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডের কত যায়, 1 ভাগের হচ্ছে এত ভাগ সময় থেকে দূরত্ব অতিক্রম করে, তাকে বলে 1 মিটার। তারপর ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, এটা আমরা জানি। তারপর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাপগতীয় উষ্ণতার একক যেমন কেলভিন, পদার্থের পরিমাপের একক হচ্ছে ক্যান্ডেলা, এগুলো এখানে লেখা আছে। জলের দৈর্ঘ্য বিন্দু মানে ট্রিপল পয়েন্ট হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, আর এটাকে আমরা বলতে পারি যে 279.16 কেলভিন মানে 32.01 ডিগ্রি ফারেনহাইট। এবার আসছে ভর এবং ওজন, মাস অ্যান্ড ওয়েট। কোনো বস্তুর ভর বলতে আমরা কি বুঝি, যে ওই বস্তুতে কতটা পরিমাণ পদার্থ থাকে, কোনো বস্তুর ভর, ঠিক আছে। এবার কোনো বস্তুকে অভিকর্ষজ বল যে নিজের দিকে টানে, হ্যাঁ নিজের দিকে যে টানে, সেটাই হচ্ছে ওর ওজন।
অভিকর্ষ বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে মানে বস্তুটার ওপর যে অভিকর্ষের যে বল প্রয়োগ হয় বা প্রযুক্ত হয় সেটাই হচ্ছে তার ওজন। বস্তুর ভর কি থাকে? ধ্রুবক। বস্তুর ভর হচ্ছে ধ্রুবক, কিন্তু স্থান থেকে স্থানান্তর মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় অভিকর্ষ বল বা গ্র্যাভিটি যেটা আছে সেটার পরিবর্তন হয়, সেটা চেঞ্জ হয়, গ্র্যাভিটির পরিবর্তন হয়। এবার অ্যানালাইটিক্যাল যে ব্যালেন্স আছে সেটা ব্যবহার করে মানে তুলা যন্ত্রটা ব্যবহার করে আমরা রসায়নে কী করি, রসায়নের কোনো একটা বস্তুর যে সঠিক পরিমাণ সেটা নির্ণয় করি। এটা গেল ভর আর ওজন। এবার আসছে আয়তন। আয়তন কি? আয়তন হচ্ছে বস্তুর দ্বারা অধিকৃত স্থানের পরিমাণ, মানে বস্তুটা অধিকৃত স্থান কতটা স্থান দখল করে আছে সেটা হচ্ছে আয়তন। এর একক হচ্ছে কি? দৈর্ঘ্য। আর এর এসআই একক কি? এসআই একক পদ্ধতিতে আয়তন একক হলো মিটার কিউব। পরীক্ষাগারে ক্ষুদ্রতর আয়তন ব্যবহার করা হয়, সেজন্য আয়তনকে সেমি কিউব বা ডেসিমিটার কিউব এককে প্রকাশ করা হয়। যেমন 1 লিটার মানে কত হয়? 1000 মিলিলিটার, আর 1000 সেমি কিউব মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। এবার আসছে হচ্ছে যেমন পরীক্ষাগারে বিভিন্ন যে যন্ত্রগুলি ব্যবহার করা আয়তন পরিমাপের জন্য, বুলেট, তারপর হচ্ছে পিপেট, এটা হচ্ছে টাইট্রেশন করার সময় লাগে ব্যবহৃত হয় এগুলি সবগুলি। আয়তন অনাকাঙ্ক্ষিত চোং, যেটাকে চোং বলা হচ্ছে, আর এটা হচ্ছে সার্থিক আয়তন মাত্রিক ফ্ল্যাক্স, এটা হচ্ছে আয়তন মাত্রিক ফ্ল্যাক্স। ঠিক আছে, এগুলি ব্যবহার করা হয় আয়তন পরিমাপের কিছু যন্ত্রাবলী। এই সমস্ত যন্ত্রাবলী আমাদের রসায়নগারে কেমিস্ট্রি যে ল্যাব আছে সেটাতে ব্যবহার করা হয়। এবার আসছি ডেন্সিটি, ঘনত্ব। ঘনত্ব কি? আমরা সবাই জানি ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন হয়। ঠিক আছে, ভর বাই আয়তনকে আমরা বলি ঘনত্ব। কোনো একটা পদার্থের ঘনত্ব কি? যে প্রতি একক আয়তনে এর ভরের পরিমাণ, প্রতি একক আয়তনে ভরের যে পরিমাণটা সেটাই হচ্ছে ঘনত্ব, মানে ভর বাই আয়তন, মাস বাই সেটা তার ভলিউম। ঘনত্বের তাহলে এককটা কি হবে? প্রথমত ভরের যে এসআই একক আছে সেটা, আর হবে হচ্ছে আয়তনের এসআই একক। তা আমরা কি জানি? ভরের এসআই একক কি হয়? কেজি, আর আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তাহলে কি হচ্ছে? কেজি মিটার ইনভার্স 3। এই এককটি যথেষ্ট বড় হওয়ার কারণে রসায়নবিদগণ ঘনত্বকে গ্রাম সেমি ইনভার্স 3 এককে প্রকাশ করেন। ঠিক আছে, এই এককটা অনেক বড়, কেজি মিটার ইনভার্স 3, তার জন্য গ্রাম সেমি ইনভার্স কিউব এই এককটা ব্যবহার করা হয়। গ্রাম এবং আয়তনকে সেমি কিউব এককেও প্রকাশ করা হয়। পদার্থের ঘনত্ব আমাদের বলে দেয় যে ইহার কণাগুলি কত বেশি একে অপরের সহিত সঙ্গবদ্ধ আছে। ঠিক আছে, মানে একে অপরের সাথে কীভাবে তারা সংবদ্ধ আছে সেটা বোঝা যায়। যদি ঘনত্ব বেশি হয় তবে এর অর্থ কী হয়? কণাগুলি একে অপরের সাথে খুবই কাছাকাছি আছে, তার জন্য তাদের ঘনত্বটা বেশি। এবার যদি দূরাদূরি থাকতো তাহলে তাদের ঘনত্বটা কী হতো? কম হতো। এবার আসছে টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা 3টা স্কেল ব্যবহার, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল, তারপরে একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন। এই 3টা জিনিস আমরা ব্যবহার করি। ডিগ্রি ফারেনহাইট কত হয়? 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস যদি 32 করি, এটা হচ্ছে দুটি স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক। দুটি স্কেলের মধ্যে তাপমাত্রার যে সম্পর্ক হয় সেটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট কত? 9/5 ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে 32। আর কেলভিন আর হচ্ছে সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি? কেলভিন ইকুয়ালস টু কি হয়? ডিগ্রি সেলসিয়াস প্লাস 273.15 হয়। গণনার মধ্যে অনিশ্চয়তা। গণনার মধ্যে অনিশ্চয়তা কি বলছে? যে সংখ্যাগুলিকে অর্থপূর্ণ করার জন্য প্রচলিত পদ্ধতি রয়েছে। সংখ্যাগুলোকে আমরা অর্থপূর্ণভাবে বুঝতে মানে প্রচলিত করব, সেজন্য একটা পদ্ধতি রয়েছে। তথ্যগুলোকে যথাসম্ভব বাস্তব সম্মতভাবে উপস্থাপন করার পদ্ধতিও রয়েছে। যেমন দেখো যে একটা হচ্ছে বৈজ্ঞানিক প্রতীক। বৈজ্ঞানিক প্রতীকের মধ্যে সায়েন্টিফিক যে নোটেশন আছে সেটা, রসায়ন হলো অণু তারপর পরমাণু সম্পর্কিত একটা গবেষণা যাদের ভর অত্যন্ত ক্ষুদ্র হয়। ভরটা কি হয়? এদের মাসটা অত্যন্ত ক্ষুদ্র হয় আর বৃহৎ সংখ্যায় উপস্থিত থাকে। যেমন হচ্ছে 602, 200, 00000000000, এর মতো বড় সংখ্যক হাইড্রোজেন অণু বা 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসে উপস্থিত থাকে। হাইড্রোজেন অণুর এত 0.0000 এত গ্রাম ভরের মতো ক্ষুদ্র সংখ্যা নিয়ে গবেষণা করতে হয়। তো একইভাবে অন্যান্য ধ্রুবক রাশিগুলি যেমন হতে পারে প্ল্যাঙ্ক ধ্রুবক, তারপরে হচ্ছে আলোর বেগ, কণার যে আধান ইত্যাদি উপরের মানসম্পন্ন সংখ্যার সাথে জড়িত। এত সংখ্যক শূন্য সমন্বিত সংখ্যা লেখা বা শূন্যগুলোকে গণনা করা মুহূর্তের জন্য মজাদার হলেও এদের যোগ বিয়োগ তারপর গুণ ভাগ করার মতো গাণিতিক প্রক্রিয়াগুলি সম্পন্ন করা ছিল ভীষণ চ্যালেঞ্জের। এই জাতীয় সংখ্যার জন্য বৈজ্ঞানিক প্রতীক ব্যবহার করে এই সমস্যার সমাধান করা হয়। যেমন বৈজ্ঞানিক প্রতীকে আমরা কী করতে পারি? যে যেমন আছে
32.508কে কী করবো 2.3250 ইন্টু 10⁻²² রূপে লিখতে পারে। যা উল্লেখ্য কি এটি লেখার সময় দশমিক যে বিন্দু আছে, দশমিক বিন্দুটা সেটা কি হয় বাম দিকে 2 ঘর এগিয়ে যায় এবং সরে যাওয়া স্থানের 2 সংখ্যা বৈজ্ঞানিক প্রতীকে 10-এর সূচক হয়। যেমন আছে কত 0.0016 আছে, ধরো এটা আছে কি আছে যে 0.00000016 আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি যে 1.6 ইন্টু 10⁻⁴ কত -4 এভাবে লিখতে পারি এটাকে, কেন ওটাই বলছে। এবার আসছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড হচ্ছে ডিভিশন, মানে গুণ আর ভাগ। এই দুটি পদ্ধতি সূচক সংখ্যাগুলির মতো একই নিয়ম অনুসরণ করে। যেমন এখানে কত আছে যে দুটো ডিজিট আছে, মানে দুটো সংখ্যা, একটা আছে 5.6 ইন্টু 10⁵ আছে, এটা আছে একটা, আর একটা কি আছে যে ইন্টু কত আছে 6.9 ইন্টু 10⁸ আছে। তো এই দুটোকে আমরা কি করব? প্রথমত দেখো যে এই পার্টটা আর এই পার্টটা, এই দুটোকে একসাথে গুণ করবো। তাহলে 5.6 ইন্টু কত 6.9 হলো। এবার এটাকে গুণ করবো ইন্টু, এবার 10⁵ আর 10⁵ যে 8 আছে এটাকে কী করবো দেবো প্লাস করে দেবো, সূচকের নিয়ম 5 + 8, তাহলে কত হবে 10⁻⁴ হবে 13। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 38.64 আর ইন্টু এদিকে 10⁻13। এবার এটাকে কি করব? এটার পয়েন্টটাকে এক ঘর এদিকে নিয়ে আসবো, তাহলে এক ঘর এদিকে নিয়ে আসলে কত হবে? এটা 3.864 ইন্টু কী হবে 10⁻, যেহেতু আমি এক ঘর কী করলাম আগালাম, তাহলে এখানে 10⁻1 প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত হবে যে 13 + 1 মানে 3.864 ইন্টু 10⁻হয়ে যাবে 14, এটা হবে। তো এইভাবে এটাকে আমরা বলছি গুণ আর হচ্ছে ভাগ পদ্ধতি, এভাবে আমরা গুণ করতে পারি। তারপরে দেখো এখানে আরও আছে। এবার ভাগ পদ্ধতিটা কি? ভাগ পদ্ধতিটা হতে পারে কত, ধরো আছে যে 7 ইন্টু 10⁻³ আছে, এটা ভাগ করলাম যে 5.5 ইন্টু 10⁻⁴, ঠিক আছে। এবার এটাকে ভাগ করব, তাহলে 2.7 ডিভাইডেড বাই কত করবো যে 5.5 ভাগ করলাম। এবার এটা মানে কী হবে যে এটা কী হবে পাওয়ারে মাইনাস আসবে, তো 3 এদিকে এটা উপরে উঠলে এটা -4 এটা হবে, তাহলে এটা হয়ে যাবে, এটাকে ভাগ করলে আসবে 0.4909 ইন্টু আর এটা আসবে 10⁻⁷। এবার এটাকে কী করবো? এক ঘর আগাবো দশমিক, তাহলে 4.909 ইন্টু এখানে কী হবে একটা +1 হবে, তাহলে -7 সরি এটা একটা -1 আসবে, তাহলে এখানে আসবে 4.909 ইন্টু 10⁻⁴ হবে -8, এটা আসবে। এটা গেল আমাদের হচ্ছে গুণ আর হচ্ছে ভাগের নিয়ম, এটা গেল। এবার পরে বলছে যে যোগ আর বিয়োগ, অ্যাডিশন অ্যান্ড হচ্ছে সাবস্ট্রিকশন। অ্যাডিশনের ক্ষেত্রে কি করব? যেমন অ্যাডিশনের ক্ষেত্রে এখানে দেখো দুটো দিচ্ছে যে কি বলছে যে 6.65 ইন্টু 10⁻⁴ এটা দিচ্ছে, আর এটা একটা দিচ্ছে যে 8.95 ইন্টু 10⁻⁷, এই দুটোকে যোগ করব। তো প্রথমত কি করবে যে এই দুটো পার্টকে যোগ করলাম। এবার আমরা কী পাবো যে প্রথমত যোগ করলে এই যে এই পার্টটা নিলাম, নিয়ে কী করলাম 10⁻⁴টাকে বাইরে রেখে দিলাম, মানে কমন নিয়ের মতো নিয়ে নিলাম, তাহলে এটা আসলে কত 7.574 ইন্টু 10⁻⁴। এইভাবে আমরা যোগ করতে পারি। আর বিয়োগ করলে কী করবো? দুটি সংখ্যার বিয়োগ নিম্নোক্ত উপায় করতে পারি যে 2.5 দিচ্ছে আর এখানে কত দিচ্ছে ইন্টু 10⁻⁻² -4.8 ইন্টু 10⁻⁻³ দিচ্ছে। তো এখানে কি করলো যে 2.5 ইন্টু 10⁻⁻² করলো, -0.48 ইন্টু 10⁻⁴ কী করলো -2 করলো, কারণ এটাকে আমাদের সিমিলার ইসে আনতে হবে, তার জন্য এটা কী করলো পাওয়ারে কমাই দিল 0.2, এখানে একটা পাওয়ার কমালো -3 আর এখানে হচ্ছে +1 হলো, তাহলে এটা হচ্ছে যেহেতু এক ঘর দশমিকের আগে আসলাম তার জন্য এখানে প্লাস কী হলো 1 হলো, তার জন্য এটা -2 হলো। আর এদিকে তাহলে থাকলো 2.5 মাইনাস হচ্ছে তোমার 0.48 ইন্টু 10⁻², তাহলে এটাকে এটা লিখতে পারি যে 2.02 ইন্টু 10⁻²। এবার আছে সিগনিফিকেন্ট ফিগার্স, মানে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী হবে? তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে একটা অর্থপূর্ণ সংখ্যা যা নিশ্চিতভাবেই জানা যায়। তাৎপর্যপূর্ণ সংখ্যাকে একটা অর্থপূর্ণ সংখ্যা যেটা নিশ্চিতভাবেই বোঝা যেতে পারে। যেমন একটা ফলাফল যদি আমরা ধরি যে এখানে যেমন বলছে যে একটা ফলাফল 11.2 মিলিলিটার,
11.2 মিলিলিটার লিখি, তখন কি বলবো যে 11 হচ্ছে একটা কি নিশ্চিত সংখ্যা। 11.2 যে মিলিলিটার আছে সেটার মধ্যে যে 11 সেটা হচ্ছে একটা কি নিশ্চিত একটা সংখ্যা, কিন্তু 2 যেটা আছে মানে 0.2 এটা হচ্ছে একটা অনিশ্চিত, এবং অনিশ্চয়তা হবে শেষ সংখ্যার কত +-1। যদি অন্য কিছু উল্লেখিত না থাকে তবে শেষ সংখ্যার অনিশ্চয়তা সর্বদাই +-1 হবে। এবার বলছে 1 নম্বর, তাৎপর্যপূর্ণ সংখ্যাটি উপস্থিত সংখ্যা নির্ণয়ের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সমস্ত শূন্যবিহীন সংখ্যা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, মানে সমস্ত শূন্যবিহীন শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলি আছে সেগুলি সবই হচ্ছে তোমার তাৎপর্যপূর্ণ সংখ্যা। যেমন এখানে বলছে কত 285 সেন্টিমিটার, এর মধ্যে কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, যেমন 2, 8, 5, এটা হচ্ছে কি এখানে 3টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, কারণ আমরা প্রথমে বললাম যে শূন্যবিহীন যে সমস্ত সংখ্যা সেগুলি সবই হচ্ছে তাৎপর্যপূর্ণ সিগনিফিকেন্ট ফিগার্স। এবং 0.25 মিলিলিটার, এর মধ্যে কটা, 2টা তাৎপর্যপূর্ণ, 0টা বাদ, তাহলে এখানে কত আছে 2.25 আছে, তাহলে 25, তার মানে এখানে 1, 2টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। এবার কোনো সংখ্যার যদি প্রথম শূন্যবিহীন সংখ্যার বাম দিকে শূন্য সংখ্যা তাৎপর্যপূর্ণ হয় তবে এরা কেবলমাত্র কী হবে, দশমিক বিন্দুর স্থান নির্দেশ করবে। যেমন এখানে বলছে 0.03, এটা কি একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, কারণ এটা দশমিকের আগে আর পরে এই দুটোকে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা বলবো না, তাহলে এটা 0, এটা বাদ, এটা কাটা, তাহলে এখানে কি থাকছে, 3 থাকছে, তাহলে এটাই হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। ঠিক আছে। এবং যেমন আরেকটা উদাহরণ এখানে বলছে, যেমন যে তোমার 0.0052, এখানে কয়টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, এখানে পয়েন্টের প্রথমেটা আর পরেরটা তো নিবই না, 0 নিবই না, তাহলে এখানে কত 5 আর 2, তার মানে 2টা, এখানে 2টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। 3 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, 2টি শূন্যবিহীন সংখ্যার মধ্যে শূন্য হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় 2টি শূন্যবিহীন সংখ্যার মধ্যবর্তী। যেমন এখানে কত আছে 2, এটা কি পয়েন্টের আগে আছে, ঠিক আছে, 2 আছে, আর 005 আছে, তার মানে কি এই হচ্ছে 4টাই হচ্ছে তোমার তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে পড়বে, মানে 1, 2, 3, 4, এখানে হচ্ছে 4টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। এবার বলছে যদি কোনো সংখ্যা শূন্য দিয়ে শেষ হয় বা অন্য কোনো সংখ্যার ডান দিকে শূন্য থাকে তবে এই শূন্যগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো 0.200 গ্রাম, এখানে কয়টা, 3টা যথার্থ রয়েছে। যদি কোনো দশমিক বিন্দু না থাকে তবে টার্মিনাল শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে না। যেমন 100 সংখ্যাটিতে একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, কারণ এখানে কোনো দশমিক ব্যাপারটা নেই, তার মানে এখানে কটা আছে, একটাই তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। কিন্তু 100 এর 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে, যেমন 100 পয়েন্ট যখন আবার 0.0 করবো তখন আবার এক্ষেত্রে 4টা তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়ে যাবে। এই জাতীয় সংখ্যাগুলি বৈজ্ঞানিক প্রতীকের সাহায্যে আরও ভালো করে লেখা যায়। আমরা 100 সংখ্যাটিকে কি এভাবে লিখতে পারি যে 1 × 10⁻²। বৈজ্ঞানিক প্রতীকের প্রকাশ করতে পারি। একটা মাত্র তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে যেটা 2টি তাৎপর্যপূর্ণ সংখ্যা সমন্বিত, যেমন 1.0, এটাকে আমরা এটা লিখতে পারি যে 1.0 × 10⁻², বা 3টা তাৎপর্যপূর্ণ সংখ্যা সমন্বিত কি যে 1.0 × 10² দ্বারা প্রকাশ করা যায়। এবার বলছে বহু সংখ্যার গণনায়, যেমন কি আছে, 2টা বল আছে বা 20টা ডিম আছে, এর মধ্যে অসীম সংখ্যক কি তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। যেমন ধরো তোমার কাছে পেন আছে, ঠিক আছে, পেন আছে, কারণ তুমি পেনের জায়গায় বলতে পারো যে তোমার কাছে কত পেন আছে, মানে এরকম করে ধরো 2টি বললাম, তো 2টির জায়গায় কত, যে 0.00000 কি ইনফিনিটিভ বলতে পারি, আপ টু ইনফিনিটিভ অবধি, তার মানে তোমার কাছে এতগুলো একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, কারণ এগুলো কি সঠিক সংখ্যা, এবং সংখ্যাগুলির দশমিক বিন্দুর ডান পাশে অসীম সংখ্যার আমরা শূন্য লিখতে পারি। যেমন এই যে বললাম যে 2.000 বা 20 বা ইকুয়াল টু কত, যে 20.0000 লিখতে পারি। এবার বলছে যে সংখ্যার বৈজ্ঞানিক প্রতীকে লেখা আছে এমন সমস্ত সংখ্যাই হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। উদাহরণস্বরূপ যেমন বলছে যে 4.01 × 10⁻², এর 3টা তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। তারপর 8.256 × 10⁻³ এর মধ্যে কয়টা, 4টা তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে। যদিও সকলেই চাইবে ফলাফল যেন যথার্থ আর হচ্ছে সঠিক হয়, যখন আমরা পরিমাপ সম্পর্কে কথা বলি তখন প্রায়ই স্পষ্টতা আর সঠিকতা উল্লেখ করা যায়। উদাহরণস্বরূপ কি একটা ফলাফলের প্রকৃত মান ধরো দেওয়া আছে যে 2.00 গ্রাম, আর একজন ছাত্র কি হচ্ছে এ 2টা পরিমাপ নিল। প্রথমত পরিমাপটা কত হলো, যে 1.95 গ্রাম, আর দ্বিতীয়ত হলো 1.93 গ্রাম। তো এই 2টা ফলই লিপিবদ্ধ করা হলো। এবার এই মানগুলি হলো যথার্থ
কারণ এরা প্রকৃত মানের কাছাকাছি, কিন্তু এরা সঠিক নয়। এটা প্রকৃত মানের কাছাকাছি, মানে 2.2.00 যে গ্রাম আছে, এই দুটা মানই হচ্ছে দেখো যে 1.95, মানে এটা 2 এর কাছাকাছি। 1.93 এটাও 2 এর কাছাকাছি। তাহলে এটা কি, যে এরা হলো প্রকৃত মানের কাছাকাছি, কিন্তু এরা সঠিক নয়। এবং দুটি পরিমাপের ফলাফল পেলো হচ্ছে কত, 1.94 আর 2.05। তাহলে এই পর্যবেক্ষণগুলো যথার্থ বা সঠিক কোনোটাই নয়। যখন তৃতীয় একজন ছাত্র সি এই পরিমাপগুলির পুনরাবৃত্তি করলো, তখন সে দেখলো যে 2.01 গ্রাম আর 1.99 গ্রাম এই সংখ্যাগুলো পেলো। তাহলে এই দুটি মানই হচ্ছে যথার্থ এবং সঠিক। যেমন সারণীর ক্ষেত্রে দেখো যে মেজারমেন্ট বা অবলিক হচ্ছে গ্রাম পার গ্রাম, 1 2 3 1 2 প্রথমত কি ছাত্র এ কত বেরোলো, যে 1.95, যেটা 1.95, আর ছাত্র বি এর বেরোলো তোমার 1.93, ওটাই এখানে লিখলো। 1.94 লিখছে, আর ছাত্র সি এর হচ্ছে 2.01। এবার 2 নম্বর এক্সপেরিমেন্টের কত আসছে, যে 1.93, তারপর ছাত্র বি এর আসলো 2.50, আর ছাত্র সি এর হচ্ছে 1.99। তাহলে গড় মানটা কত আসলো, গড় মানটা কত, একদম 2 এর কাছাকাছি, কিন্তু সি যে ছাত্রটা আছে সেটার একদম 2.000, মানে একদম মানটা ম্যাচ হয়ে গেছে। এবার তাৎপর্যপূর্ণ সংখ্যার যোগ আর বিয়োগ। ফলাফলটির দশমিক বিন্দুর ডান দিকে বেশি সংখ্যক অঙ্কের সংখ্যা থাকতে পারবে না মূল সংখ্যাগুলোর চেয়ে। যেমন এখানে কি বলছে দেখো, যে 12.11 আর 18.0, 1.012, এটা করলে কত আসছে, যে 31.122। এখানে যে 18.0 আছে, এটা হচ্ছে একটা দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা রয়েছে, এটার একটাই সংখ্যা রয়েছে। আর লিপিবদ্ধ ফলাফল তাহলে কত হবে, যেহেতু এখানে 18.0 মানে একটাই সংখ্যা রয়েছে, তাহলে আমরা এখানেও 31.1 মানে এই সংখ্যাটা নেব। কেন, কারণ এখানে 18.0 এর দশমিক বিন্দুর পরে একটাই সংখ্যা রয়েছে, তার জন্য আমরা এখানে 31.1 মানে দশমিক পরে একটা সংখ্যা নেব, হওয়া উচিত যার দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা রয়েছে। এবার তাৎপর্যপূর্ণ সংখ্যার গুণ আর ভাগ। কয়েকটি তাৎপর্যপূর্ণ সংখ্যা নিয়ে গুণ বা ভাগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করার সময় যে ফলাফল পাওয়া যাবে, তাতে সংখ্যাগুলোতে উপস্থিত ন্যূনতম তাৎপর্যপূর্ণ সংখ্যার বেশি সংখ্যক তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকতে হবে। যেমন কত, 2.5 ইন্টু 1.25, এটাকে করলে কত হচ্ছে 3.125। যেহেতু 2.5 সংখ্যাটি দুটো তাৎপর্যপূর্ণ সংখ্যাই আছে, তাই ফলাফল কত নিতে হবে, 3.1 মানে দশমিকের পরে 1 ঘর। এর দুটি বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকতে পারে না। ফলাফলটিকে প্রয়োজনীয় সংখ্যক তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য যখন ওপরের গাণিতিক প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, তখন এটা মনে রাখতে হবে যে ফলাফল আসন্ন পূর্ণ সংখ্যার মান পেতে গেলে নিম্নলিখিত শর্তগুলি মেনে চলতে হবে। তো শর্তগুলি কী কী দেখো, প্রথমত বলছে 1 নম্বরে যে সবচেয়ে ডান দিকের যে সংখ্যাটা আছে সেটাকে অপসারিত করতে হবে। সেটি যদি 5 এর বেশি হয় তবে তার পূর্ববর্তী সংখ্যাটির সাথে 1 যোগ করে দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে 1.386, এই সংখ্যাটাকে কী করবো, 6 আমরা অপসারিত করব। তো 6 যদি অপসারিত করি তাহলে এখানে কী করতে হবে, যে 1.39 মানে 1 যোগ করতে হবে। তাহলে 1 পয়েন্ট কী হবে, যেহেতু আমরা 6 অপসারিত করবো, 6 থেকে নেগলেক্ট করবো, তাহলে এখানে কী হবে, একটা +1 করতে হবে, তাহলে কত হবে, 1.39 হবে। এবার সবচেয়ে যে ডান দিকের যে সংখ্যাটি অপসারিত করতে হবে সেটি যদি 5 এর কম হয় তবে পূর্ববর্তী সংখ্যাটি পরিবর্তন করা যাবে না। যেমন 4.334 আছে, এই সংখ্যাটিতে কী করবো, 4 আমরা অপসারিত করব, বাদ দিব। ঠিক আছে, 4 যদি বাদ দিই তাহলে সংখ্যাটার আসন্ন মান কত হবে, 4.33 হবে। এটা বাদ দেবো, তাহলে এটা কত হবে, 4.33। এবার তৃতীয়ত 3 নম্বর বলছে যে সবচেয়ে ডান দিকে যে সংখ্যাটি অপসারিত করতে হবে সেটি যদি 5 হয় তবে পূর্ববর্তী সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয় তবে পূর্ববর্তী সংখ্যাটির কোনো পরিবর্তন করা যাবে না, কিন্তু সংখ্যাটিকে বিজোড় সংখ্যায় সাথে 1 যোগ করতে হবে। যেমন 3.65 আছে, এই সংখ্যাটিতে কী করবো, 5 আমরা অপসারিত করব। ঠিক আছে, 6.35 সংখ্যাটা আছে, এটা থেকে আমরা কী করবো, 5 অপসারিত করব। তাহলে 5 এর পূর্ববর্তী সংখ্যা 3 এর সাথে 1 যোগ করে সংখ্যাটিকে কী করতে হবে, 4 করতে হবে। যেমন কী করতে হবে, যে 6.4 করতে হবে, যদিও 6.25 এর আসন্ন মান হচ্ছে তোমার 6.2। এবার আসছে ঘাত মাত্রা সংক্রান্ত বিশ্লেষণ, ডাইমেনশনাল অ্যানালাইসিস। প্রায় গণনা করবে সময় এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে একক রূপান্তর করার প্রয়োজন হয়। এটি যে পদ্ধতিতে সম্পন্ন করা হয় তাকে কি বলে, তাকে বলে হচ্ছে গুণক লেভেল প্রণালী বা গুণক প্রণালী বা ঘাত মাত্রা। যেমন উদাহরণ দিয়েছে যে একটা ধাতব দণ্ড, সেটা কত, 3 ইঞ্চি, এটাকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হয়। এবার আমরা সবাই জানি 1 ইঞ্চি মানে কত হয়, 1 ইঞ্চি মানে কত, 2.54 সেন্টিমিটার হয়।
তাহলে আমরা কি লিখতে পারি 1 ইঞ্চি বাই কত লিখবো যে 2.54 সেমি, তাহলে এটা ইকুয়ালস টু কত 1, তাহলে ইকুয়ালস টু কত 2.54 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1 ইঞ্চি। একইভাবে 1 ইঞ্চি বাই 2.54 1 এর সমান, তাহলে 2.54 সেমি বাই 1 ইঞ্চি এটা হচ্ছে 1 এর সমান হবে। তাহলে এই দুটোকেই কি করা হয় একক গুণক বা গুণনীয়ক বলা হয়। ধরো উপরের যে 3 ইঞ্চি আছে সেটাতে কি করা হলো গুণক ধরা হলো, মানে 3 ইঞ্চি মানে কত 3 ইঞ্চি ইন্টু এই যে 1 ইঞ্চি মানে 2.54, তাহলে 2.54 বাই কি করলাম 1 ইঞ্চি করলাম। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আছে 3 ইন্টু 2.54 সেন্টিমিটার মানে কত যে 7.62 সেমি। তো এখন যে গুণক এখন একক গুণক দ্বারা প্রক্রিয়াটি সম্পন্ন করতে সেই একক গুণক মানে উপরের ক্ষেত্রে 2.5 সেমি বাই 1 ইঞ্চি যার সাহায্যে কি করা হয় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। মানে একক গুণকের লবটির একক এবং কাঙ্ক্ষিত ফলাফলের একক একই রকম হতে হবে। এটি উল্লেখ করা উচিত যে উপরের উদাহরণ যে একক ব্যবহার করা হয়েছে সেটা অন্যান্য সংখ্যক সূচক অংশের মতো পরিচালিত হতে পারে, বাতিল, বিভক্ত, গুণিত, বর্গ প্রভৃতি হতে পারে। এসব আমরা কি একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন বলছে যে একটা জগে কি আছে 2 লিটার দুধ রয়েছে, এবার দুধের আয়তন মিটার কিউব এককে আমাদের নির্ণয় করতে হবে। তো 1 লিটার মানে আমরা সবাই জানি কথা 1 লিটার মানে হয় হচ্ছে তোমার 1000 সেমি কিউব, 1 লিটার মানে হয় 1000 সেমি কিউব, আর 1 মিটার মানে হয় হচ্ছে 100 সেন্টিমিটার। একে কি মিটার কিউব এককে পেতে হলে প্রথমত কি করতে হবে ঘনমান নিতে হবে, মানে 1 মিটার বাই কি করতে হবে 100 সেন্টিমিটার এটার কিউব করতে হবে। তাহলে এটা কি হলো 1 মিটার কিউব হলো, আর 10⁶ সেমি মানে 1 কিউব মানে 1। তাহলে 2 লিটার মানে কত 2 লিটার মানে হচ্ছে 2 ইন্টু 100 লিটার, কারণ 1 লিটার মানে হয় 1000 সেমি কিউব, তাহলে কত হবে 2 লিটার মানে 2 ইন্টু 1000 সেমি কিউব। এবার উপরের সংখ্যাটিকে কি করতে হবে একক গুণক দিয়ে গুণ করতে হবে, মানে 2 ইন্টু 1000 সেমি কিউব ইন্টু এই যে মানটা বেরোলো 1 মিটার কিউব বাই হচ্ছে 10⁶ সেমি কিউব, তাহলে কত আসলো 2 মিটার কিউব বাই 10 কিউব, তাহলে এটা আসলো 2 ইন্টু 10⁻³ মিটার কিউব। সিমিলার তার একটা হচ্ছে 2 দিনের মধ্যে কত সেকেন্ড আছে, 2 দিনের মধ্যে কি বলছে কত সেকেন্ড আছে। এবার আমরা জানি সবাই জানি যে একদিন মানে কত হয় 24 ঘন্টা বা 24 আওয়ার হয়, এক দিন মানে হয় কত যে 24 ঘন্টা বা 24 ঘন্টা বা আওয়ার, তাহলে 1 ডে বাই 24 মানে কত হবে 1, তাহলে 24 আওয়ার বাই 1 ডে। তারপর কি করতে হবে 1 ঘন্টা মানে কত হয় 60 মিনিট, তাহলে 1 ঘন্টা বাই 60 মিনিট করো তাহলে ইকুয়ালস টু 1, তাহলে 60 মিনিট বাই কত হলো 1 ঘন্টা। 2 দিনকে যদি সেকেন্ডে পরিবর্তন করা হয় তাহলে 2 দিন একই ধাপে কি করা হবে 2 ডে ইন্টু কত 24 আওয়ার বাই 1 ডে ইন্টু কত হবে 60 মিনিট বাই 1 আওয়ার ইন্টু 60 সেকেন্ড বাই হবে 1 মিনিট, তাহলে কত আসছে 2 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 মানে হচ্ছে কত 17 কত আসছে যে 172800 এত সেকেন্ড। রাসায়নিক সংযোগ মৌলসমূহের সংযোগে যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি নিম্নলিখিত 5টি মৌলিক সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। সূত্রগুলি কী কী প্রথমত আসছে হচ্ছে ভরের নিত্যতা সূত্র, তারপর হচ্ছে গেলুসাকের সূত্র, ভরের নিত্যতা সূত্র আছে, তারপর গেলুসাকের সূত্র, গণনানুপাত সূত্র, স্থানানুপাত সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, ডাল্টনের পারমাণবিক সূত্র, এগুলি টোটাল আছে কত 5টা মৌলিক সূত্র রয়েছে। এবার বলছে যে ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেছিলেন, যে 1789 খ্রিস্টাব্দে যে অ্যান্টনি ল্যাভোসিয়ার আছেন বিজ্ঞানী, তিনি ভরের নিত্যতা সূত্র প্রকাশ করেছিলেন। তিনি দহন বিক্রিয়া নিয়ে সাবধানে পরীক্ষামূলক গবেষণা করেছেন, আর তিনি এই উপনীত হয়েছিলেন বা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, এই সিদ্ধান্তে এসেছিলেন যে সকল ভৌত আর যে রাসায়নিক পরিবর্তন সেটা প্রক্রিয়া চলার সময় মোট ভরের কোনো পরিবর্তন হয় না, মানে যে ভৌত আর রাসায়নিক পরিবর্তনগুলি আছে সেটা সেই সমস্ত প্রক্রিয়াগুলি চলার সময় মোট যে ভর মানে টোটাল যে ভরের কোনো পরিবর্তন হয় না। মানে কি এখান থেকে তিনি বোঝাতে চাচ্ছেন যে পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, হ্যাঁ পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা সম্ভব। এটা হচ্ছে একটা ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্রকে আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ল্যাভোসিয়ার। এবার আসি স্থিরানুপাত সূত্র, ল অফ ডিফাইন্ড প্রপোর্শনস। এখানে কি বলছেন যে ফরাসি বিজ্ঞানী জোসেফ প্রাউস্ট
এই সূত্র প্রণয়ন করেন। তিনি বলেন যে একটা নির্দিষ্ট যৌগের সর্বদাই উপাদান মৌলগুলির ওজনের অনুপাত নির্দিষ্ট বা স্থির থাকে। একটা কোনো নির্দিষ্ট যৌগ আছে, সেটার মধ্যে যে বিভিন্ন উপাদানের মৌল, সেটা কি হয়, ওজনের অনুপাতে নির্দিষ্ট বা স্থির থাকে। তার যে ওজনের অনুপাত, মানে ওজনের অনুপাত আর পদার্থের ওই নির্দিষ্ট যৌগের সর্বদাই উপাদান মৌলগুলির ওজনের অনুপাত নির্দিষ্ট বা স্থির থাকে। প্রাউস্ট, কিউগ্রিক কার্বনেটের দুটো নমুনা নিয়ে কাজ করেছিলেন। যেমন কার্বনেটের দুটো নমুনা নিয়েছিলেন, একটা ছিল প্রাকৃতিক উৎস আর অন্যটা ছিল কৃত্রিম উৎস। দুটো নিয়েছিলেন কিউগ্রিক কার্বনেট। একটা ছিল, যার মধ্যে একটা ছিল হচ্ছে প্রাকৃতিক উৎস আর অন্যটা ছিল হচ্ছে একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। তো তিনি দেখলেন যে প্রাকৃতিক নমুনায় কপারের যে শতকরা পরিমাণ সেটা 51.35, কৃত্রিম নমুনার ক্ষেত্রেও হচ্ছে 51.35। এবার অক্সিজেনের শতকরা যে পরিমাণ সেটা ছিল কত, 9.74, কৃত্রিম নমুনার ক্ষেত্রেও 9.74 ছিল। তাহলে কার্বনের যে শতকরা পরিমাণ সেটাও সেম, প্রাকৃতিক নমুনার ক্ষেত্রে কত, 39.91, আর কৃত্রিম নমুনার ক্ষেত্রেও 38.91, আর কৃত্রিম নমুনার ক্ষেত্রেও 38.91। তো এর থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে উৎস যাই হোক, প্রাকৃতিক হোক বা কৃত্রিম হোক, উৎস যাই হোক না কেন, নির্দিষ্ট যৌগে সর্বদা একই ধরনের মৌল নির্দিষ্ট অনুপাতেই বর্তমান থাকে। যেমন এই ক্ষেত্রে দেখো, কপারের ক্ষেত্রে শতকরা পরিমাণটা 51.35, কৃত্রিমের ক্ষেত্রেও সেম, অক্সিজেনের যে শতকরা পরিমাণ সেটাও সেম, কার্বনের শতকরা পরিমাণও সেম। তাই একটা নির্দিষ্ট যৌগে সর্বদা একই ধরনের মৌল কি হয়, নির্দিষ্ট অনুপাতে বর্তমান থাকে। এই সূত্রের যথার্থতা বিভিন্ন পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে। একে কখনো কখনো নির্দিষ্ট সংযুক্তি সূত্র বলা হয়। এবার আসছে গণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন। 1803 খ্রিস্টাব্দে ডাল্টন এই সূত্র উপস্থাপিত করেন। এই সূত্র অনুযায়ী কি, যখন দুটা মৌল, যেমন হাইড্রোজেন অক্সিজেন হতে পারে, ঠিক আছে, যখন দুটা মৌল বিক্রিয়া করে কি করে, দুই বা ততোধিক একটা যৌগ গঠন করে। যেমন হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এটা কি উৎপন্ন করলো, জল উৎপন্ন করলো। একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে কি করে, অপর মৌল যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়, সেই ওজনগুলি সর্বদাই ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। যেমন উদাহরণ দিচ্ছে যে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি করলো, H2O জল উৎপন্ন করলো। হ্যাঁ, তো হাইড্রোজেন প্লাস হচ্ছে কি অক্সিজেন আছে, হাইড্রোজেন কত 2 গ্রাম নেওয়া হয়েছে, অক্সিজেন হচ্ছে 2 গ্রাম, তাহলে জল কত হলো 18 গ্রাম। এবার হাইড্রোজেন প্লাস অক্সিজেন এখানেও 2 গ্রাম আর এখানে হচ্ছে 32 গ্রাম, আর হাইড্রোজেনের যে পারঅক্সাইড সেটা হচ্ছে কত 34 গ্রাম। এখানে হাইড্রোজেন নির্দিষ্ট ভর মানে 2 গ্রাম এর সঙ্গে যুক্ত অক্সিজেনের ভরগুলি 16 গ্রাম আর 32 গ্রাম। এটা কি সরল অনুপাত আছে, মানে 16 কত 32 যদি করি তাহলে 1:2, এটা একটা কি সরল অনুপাত। তাহলে এখানে তো গণানুপাত সূত্রতে ডাল্টন এটাই বোঝাতে চেয়েছিলেন যে যখন দুটা মৌলকে আমরা বিক্রিয়া করে 2 বা ততোধিক যৌগ গঠন করাবো বা গঠন করে, ওই দুটা মৌল যখন পরস্পর বিক্রিয়া করে কি করে একটা যৌগ গঠন করে, তখন মৌলের যে নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়, সেই ওজনগুলো সর্বদাই ক্ষুদ্র পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে। মানে এদের যে অনুপাতটা সেটা সরল অনুপাতে থাকে। যেমন 16 এখানে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের ব্যাপারটা, এটা হচ্ছে কি যে সরল অনুপাত একটা 16:32, তাহলে 1:2। এবার আছে গে-লুসাকের সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। 1808 খ্রিস্টাব্দে গে-লুসাক এই সূত্র দেন। তিনি পর্যবেক্ষণ করেন যে একই চাপ আর উষ্ণতায় 2 বা ততোধিক গ্যাসীয় পদার্থের রাসায়নিক বিক্রিয়ার সময় গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন ও বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে 100 মিলিলিটার হাইড্রোজেন আর 50 মিলিলিটার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কী করলো, 100 মিলিলিটার স্টিম উৎপন্ন করলো। তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন আরও কি জল মানে স্টিম। হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনগুলি কত 2:1, একটা কি সরল অনুপাত। একত্রে কত 100 মিলিলিটার আর 50 মিলিলিটারে যুক্ত হয়। গে-লুসাকের আয়তনের পূর্ণ সংখ্যার সম্পর্কের আবিষ্কার হলো প্রকৃতপক্ষে নির্দিষ্ট আয়তনের অনুপাত। নির্দিষ্ট অনুপাত সূত্রটিকে পূর্বে ভরের সঙ্গে সম্পর্কযুক্ত বলা হতো। তো 1811 খ্রিস্টাব্দে অ্যাভোগাড্রো তার কাজের মাধ্যমে কি করেছিলেন, গে-লুসাকের যে সূত্র সেটা সঠিকভাবে ব্যাখ্যা করেছিলেন। এবার আছে অ্যাভোগাড্রো সূত্র। একই চাপ আর তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এটা 1811 খ্রিস্টাব্দে অ্যাভোগাড্রো প্রস্তাব করেছিলেন। হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া কি উৎপন্ন করে, জল উৎপন্ন করে। উৎপন্ন হওয়ায় বিক্রিয়ার কথা ভাবা যাক। আচ্ছা, আমরা দেখতে পাই যে কোনো আবিষ্কৃত অক্সিজেন নির্গত ছাড়াই 2 আয়তন হাইড্রোজেন 1
আয়তন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কী করে 2 অণু জল মানে স্টিম উৎপন্ন করে। এখানে 1 গ্রাম হাইড্রোজেন আছে প্লাস 1 গ্রাম হাইড্রোজেন, আবার 1 গ্রাম 1 আয়তন অক্সিজেন আছে। এই তিনটা মিলে কি উৎপন্ন করলো? 1 আয়তন স্টিম উৎপন্ন করলো। একই ধরনের পরমাণু সমূহ যুক্ত হতে পারে না এবং হাইড্রোজেন বা অক্সিজেনের মতো দ্বিপরমাণু কণাগুলি অস্তিত্বহীন হয়। অ্যাভোগাড্রো প্রস্তাব ফরাসি জার্নাল ডি ফিসিডক-তে প্রকাশিত হয়েছিল। 1860 সালে বিভিন্ন ধারণা সমাধান করতে জার্মানির কার্ল সার্চে রসায়নের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হন। এবার আছে ডাল্টনের পারমাণবিক তত্ত্ব, ডাল্টনস অ্যাটমিক থিওরি। পদার্থ কি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা নিয়ে গঠিত, যেটা অ্যাটমীয় নামেও পরিচিত। 1808 সালে ডাল্টনের প্রকাশিত এ নিউ সিস্টেম অফ কেমিক্যাল ফিলোসফিতে তিনি নিম্নলিখিত প্রস্তাবগুলি করেছিলেন। কি করেছিলেন? যে পদার্থ হচ্ছে একটা অবিভাজ্য পরমাণু দ্বারা গঠিত। পদার্থ হচ্ছে যে পরমাণুগুলো দ্বারা গঠিত সেগুলি অবিভাজ্য, মানে সেগুলি ভাঙে না, অবিভাজ্য হয় না, মানে ভেঙে যায় না, পরমাণুগুলি ভাঙে না। একটা নির্দিষ্ট মৌলের সকল পরমাণুর ধর্ম আর ভর হচ্ছে কি হয়? একই হয়। একটা যে নির্দিষ্ট মৌল আছে তার ধর্ম আর ভর মানে মাসটা সেম হয়। বিভিন্ন মৌলের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয়ে কী করে? যৌগের সৃষ্টি করে, পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয়। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে, আর রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পরমাণুর সৃষ্টি বা ধ্বংস করাও যায় না। ডাল্টনের পারমাণবিক তত্ত্বের দ্বারা রাসায়নিক সংযোগ সূত্রাবলীকে ব্যাখ্যা করা যায়, যদিও গ্যাসের যে আয়তন সংক্রান্ত সূত্রাবলী সেটা এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। মানে ডাল্টনের পারমাণবিক তত্ত্ব দ্বারা আমরা গ্যাসের যে আয়তন আছে, আয়তন সংক্রান্ত সূত্র সেগুলি ব্যাখ্যা করতে পারি না। আর এই তত্ত্বে পরমাণু সমূহের সংযুক্তির কারণ ব্যাখ্যা করতেও পারি না, যা পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীগণ ব্যাখ্যা করেছিলেন। পারমাণবিক এবং আণবিক ভর, অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাসেস। পরমাণু এবং অণু সম্পর্কে কিছু ধারণা অর্জন করার জন্য পারমাণবিক এবং আণবিক ভর দ্বারা আমরা কি বুঝি তা এখন আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করব। এবার সেই পারমাণবিক এবং আণবিক ভর, অ্যাটমিক মাস। পারমাণবিক ভর বা একটা পরমাণুর ভর হচ্ছে খুবই ক্ষুদ্র হয়। পারমাণবিক যে ভর আছে সেটা খুবই ক্ষুদ্র, কারণ কি পরমাণু কি খুবই ছোট, পরমাণু হচ্ছে খুবই ছোট। ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে পারমাণবিক ভর যথেষ্ট সঠিকভাবেই নির্ণয় করা যায়। কিন্তু 19শ শতাব্দীতে বিজ্ঞানীরা একটি পরমাণু ভরের সাপেক্ষে অপর পরমাণুর ভর পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে হতো, যা পূর্বের উল্লেখ করা হয়েছে। 1961 খ্রিস্টাব্দে এটি স্বীকৃতি লাভ পেয়েছিল। কার্বন 12 হচ্ছে কি কার্বনের আইসোটোপগুলির মধ্যে একটা আইসোটোপ। কার্বন 12 দ্বারা এখানে কি C⁻12 দ্বারা প্রকাশ করা হয় কার্বন 12কে। কার্বন 12 এর ভর সঠিকভাবে 12 পারমাণবিক ভর একক ধরা হয় এবং অন্য সকল পরমাণুর ভর এই প্রমাণ্য মানের সাপেক্ষে নির্ণয় করা হয়। যেমন 1 AMU মানে কি অ্যাটমিক মাস ইউনিট, এটা মানে হচ্ছে 1.6605 × 10⁻⁻ কত 24 গ্রাম। তাহলে একটা হাইড্রোজেনের পরমাণুর ভর কত হবে? 1.6736 × 10⁻24 গ্রাম হবে। পারমাণবিক ভর এককের ভিত্তিতে হাইড্রোজেন পরমাণুর ভর কি হবে? তাহলে এই যে এই পার্টটা ডিভাইডেড বাই হবে 1.6605 × 10⁻24 গ্রাম। তাহলে কত আসবে? যে 1.0078 AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। তাহলে কত? 1.0080 AMU। একইভাবে অক্সিজেনও বের করা যায় যে পরমাণুর ভর কত? 15.995 AMU। AMকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ ইউনিফাইড মাস। গড় পারমাণবিক ভর, অ্যাভারেজ অ্যাটমিক মাস। এবার আছে অ্যাভারেজ অ্যাটমিক মাস, গড় পারমাণবিক ভর। অনেক প্রাকৃতিক মৌলেরই একের বেশি সমস্থানিক আছে। যখন আমরা এই সমস্থানিকগুলির অস্তিত্ব আর তাদের আপেক্ষিক প্রাচুর্য মানে শতকরা যে পরিমাপ সেটা বিবেচনা করব, তখনই আমরা মৌলটার ভর গণনা করতে পারবো। যেমন এখানে দেখো একটা বক্স দিয়েছে যে সমস্থানিক, এখানে প্রথমত কার্বন 12, তারপর হচ্ছে কি 13C, 14C, আর এদের আপেক্ষিক প্রাচুর্য হচ্ছে কার্বন 12C এর ক্ষেত্রে, কার্বন 12 ক্ষেত্রে হচ্ছে 98.892,
আর পারমাণবিক ভর AMU অটোমিক মাস ইউনিট যেটা সেটা হচ্ছে 12। আর 13C এর ক্ষেত্রে কত 1.108, আর পারমাণবিক ভরের ক্ষেত্রে 13.00335, আর 14C এর ক্ষেত্রে 2 × 10⁻10, আর AMU এর মান 14.00314। ওপরের ফলাফল থেকে কার্বনের যে গড় পারমাণবিক ভর সেটা পাওয়া যায় কিভাবে, দেখো যে 0.98892 দশমিকের আগে, প্লাস হচ্ছে কত 12U, প্লাস হচ্ছে কত 0.01108, আর হচ্ছে কত 13.00335U, প্লাস হচ্ছে কত 2 × 10⁻−12 ইন্টু কত হবে যে 14.00314, তাহলে কত আসছে যে 12.011U। একইভাবে অন্য মৌলগুলির গড় পারমাণবিক ভরও গণনা করা যেতে পারে। এবার আসি মলিকিউলার মাস মানে আণবিক ভর। আণবিক ভর হচ্ছে একটা অণুতে বর্তমান মৌলগুলির পারমাণবিক ভর সংখ্যার যোগফল। মানে একটা আণবিক ভর বলতে একটা অণুতে যে মৌলগুলোর পারমাণবিক সেটা ভর সংখ্যার মানে টোটাল ভরসমূহের যোগফলটাই হচ্ছে আণবিক ভর। প্রতিটা মৌলের পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় আর গুণফলকে একত্রে যোগ করে এটি নির্ণয় করা মানে আণবিক ভর নির্ণয় করা যায়। মিথেনের আণবিক ভর মানে মিথেন কি CH4 মিথেন, যার মধ্যে কয়টা যে একটা কার্বন পরমাণু মানে C আর 4টা হাইড্রোজেন পরমাণু আছে মানে H4 আছে। এবার কার্বনের ক্ষেত্রে কথা হয় যে 12.011 হয়, আর প্লাস হচ্ছে 4 4টা হাইড্রোজেন ইন্টু কত হবে যে 1.008 ইউনিট ইউ অটোমিক মাস ইউনিট, তাহলে কত 16.04 ইউ। একইভাবে জলের যদি আণবিক ভর আমরা বের করি তাহলে কি 2 ইন্টু জলের ক্ষেত্রে কি হয়, জল হয় H2O হয়, তাহলে H2O হলে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে 2 ইন্টু কত হাইড্রোজেনের যে পারমাণবিক ভর সেটা বসবে, প্লাস 1 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর, কারণ যেহেতু একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন তাই দুটা বসলো, তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হয় না 1.008 ইউ হয়, ইউ বলতে অটোমিক মাস ইউনিট, প্লাস হচ্ছে কত যে 16.00 ইউ, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর হয় এত, তাহলে 18.02 ইউ। এবার আসি ফর্মুলা মাস মানে সংকেত ভর। কিছু পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl এর ক্ষেত্রে সংগঠক একক দ্বারা গঠিত পৃথক অণুর অস্তিত্ব থাকে না। যৌগের ক্ষেত্রে কি হয়, ধনাত্মক যেমন সোডিয়াম Na+ হয় আর ঋণাত্মক ক্লোরাইড Cl-, এগুলি হচ্ছে ত্রিমাত্রিকভাবে ত্রিমাত্রিক গঠনে সজ্জিত থাকে। সোডিয়াম ক্লোরাইড Na+ আর Cl+ প্যাকিং। এবার সোডিয়াম ক্লোরাইড গঠনে Na+ এর চারপাশে কি 6টা ক্লোরিন থাকে, ক্লোরিন মাইনাস থাকে, বিপরীত বক্তব্যটাও সত্য। সোডিয়াম ক্লোরাইড যৌগের সংকেত ভর গণনা করতে আণবিক ভরের পরিবর্তে কি করা হয়, সংকেত ভর ব্যবহার করা হয়, কারণ কি কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড একক অণুরূপে কোনো অস্তিত্ব থাকে না। সোডিয়াম ক্লোরাইডের যদি সংকেত ভর নির্ণয় করে তাহলে কি আসবে, সোডিয়ামের পারমাণবিক ভর প্লাস আসবে হচ্ছে পারমাণবিক ক্লোরিনের পারমাণবিক ভর। এবার সোডিয়ামের পারমাণবিক ভর কত হয় 23.0 ইউ, আর ক্লোরিনের ক্ষেত্রে কত হয় 35.5 ইউ মানে 58.5 ইউ হলো। এবার মোল ধারণা এবং আণব বা মোলার ভর। পরমাণু এবং অণু আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং কোন পদার্থের একটা ক্ষুদ্র পরিমাণের উপস্থিত এদের সংখ্যা কি সত্যি খুব বড়। এত বড় সংখ্যার ব্যবহার করতে হলে অনুরূপ মাত্রার একটা এককের প্রয়োজন। যেমন 12টির জন্য 1 ডজন, আমরা কি করি 12টির জন্য 1 ডজন, 20টির জন্য হচ্ছে স্কোর, 144টির জন্য গ্রোস, এগুলি একক ব্যবহার করে থাকি। কোনো পদার্থের এসআই পদ্ধতিতে বস্তুর বা পদার্থের পরিমাণ নির্ণয়ের জন্য সপ্তম ভিত্তি রূপে কি করা হয়, মোল, এটার ব্যবহার করা হয়। কোনো পদার্থের যে পরিমাণে উপাদান কণিকার সংখ্যা কত 10 টু দি পাওয়ার কার্বন 12 সমস্থানিকের কত 12 গ্রাম মানে 0.012 কেজি পরিমাণে থাকা কার্বন পরমাণুর সংখ্যার সমান হয়, সেই পরিমাণকে ওই পদার্থের এক মোল বলা হয়। একটা ভর স্পেকট্রোমিটারে মিটার দ্বারা কার্বন 12 পরমাণুর ভর নির্ধারণ করা হলো। যেমনটা হচ্ছে কত যেমনটি পাওয়া গেল সেটা হচ্ছে 1.992648 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। এবার আমরা জানি কি 1 মোল কার্বনের ওজন কত হয় 12 গ্রাম হয়, তাহলে এর মধ্যে পরমাণু সংখ্যা কত হবে 12 গ্রাম পার মোল 12C ডিভাইডেড বাই হবে এই যে এত মানে 1.992648 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম পার হচ্ছে কত যে 12C অ্যাটম, তাহলে কত 6.022137 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অটমস পার মোল। তাহলে 1 মোলের মধ্যে এই কণিকার সংখ্যা এতটাই গুরুত্বপূর্ণ যে একটা পৃথক নাম বা চিহ্ন রয়েছে, এটাকে কি বলা হয় অ্যাভোগাড্রো ধ্রুবক নামে পরিচিত। আর এটাকে আমরা কি Na দ্বারাও প্রকাশ করি। আর এটার মানটা কি যে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার
23 মোল ইনভার্স। অবশ্যই মোল ইনভার্সটা বলতে হবে কি 6.06 এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 এটা হচ্ছে মোল ইনভার্স। তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণু মানে কত? অবশ্যই 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু। 1 মোল হাইড্রোজেন পরমাণু হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক 1 মোল জলের অণু মানে হচ্ছে এতটি জলের অণু, মানে 6.022 ইন্টু 10⁻23টি জলের অণু। 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23টি সোডিয়াম ক্লোরাইডের সংকেত একক। 1 মোল কোনো পদার্থের বা উপাদান কণিকার ভর জানা অধিক সহজতর হবে। গ্রাম এককে প্রকাশিত 1 মোল কোনো পদার্থের ভরকে কি বলা হয়? আণব ভর বলে। গ্রাম এককে প্রকাশিত 1 মোল কোনো পদার্থের যে ভর সেটাকে আণব ভর বলে। গ্রাম এককে আণব ভরের সংখ্যাকে সংখ্যামান কত? ইউ এককে পারমাণবিক বা আণবিক সংকেত ভরের সমান। জলের আণব বা মোলার ভর কত? 18.02 গ্রাম মোল। মোলার সোডিয়াম ক্লোরাইডের আণব ভর কত? 58.5 গ্রাম মোল। এবার আসছি শতকরা সংযুক্তি পার্সেন্টেজ কম্পোজিশন। এতক্ষণ আমরা একটা নির্দিষ্ট নমুনায় উপস্থিত কণিকার সংখ্যা নিয়ে আলোচনা করলাম, কিন্তু অনেক সময় একটা যৌগে বর্তমানে একটা নির্দিষ্ট মোলের শতকরা পরিমাণ জানার প্রয়োজন হয়। কি বলছে যে একটা অজানা বা নতুন যৌগ দেওয়া হলো, প্রথমে কি করবে? প্রথমে প্রশ্ন করবে যে এর সংকেত কি, তাই না? প্রথমত আমরা কোশ্চেন করবো যে সংকেতটা কি, যেহেতু অজানা যৌগ জানি না, তাহলে সংগঠক উপাদানগুলি কি কি। এবার প্রথমত সংকেতটা চিন্তা করব, তারপর করব যে এর উপাদানগুলি কি কি। এছাড়াও কোনো যদি জ্ঞাত যৌগেরও ক্ষেত্রে এই তথ্যটা থেকে এটা মিলিয়ে নেওয়া যাবে যে প্রদত্ত নমুনাতে উপস্থিত উপাদানের শতকরা সংযুক্তি বিশুদ্ধ নমুনার শতকরা সংযুক্তির সাথে একরকম হচ্ছে কিনা। তো অন্যভাবে বললে এটা বলা যায় যে এই তথ্যগুলি বিশ্লেষণ করে কোনো প্রদত্ত নমুনার বিশুদ্ধতা যাচাই করা যেতে পারে বা করতে পারবে। যেমন উদাহরণ হিসেবে কি বলছে? জলকে নিয়ে ব্যাপারটা বোঝো। কি বলছে যে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, ঠিক? জলের মধ্যে কি হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, H2O, দুই অনু হাইড্রোজেন, এখন অক্সিজেন আছে। এই দুটি মৌলের শতকরা সংযুক্তি নিম্নরূপে গণনা করা যায়। একটা মৌলের ভরের শতকরা পরিমাণ সমান সমান কি যৌগে বর্তমান ওই মৌলের ভর ডিভাইডেড বাই যৌগের মোলার বা আণব ভর ইন্টু কত? 100। তাহলে জলের আণব ভর কত হচ্ছে? যে 18.02 গ্রাম। এবার হাইড্রোজেনের ভরের যে শতকরা পরিমাণ, তাহলে সেটা কত হলো? 2 ইন্টু 1.008 বাই কত? 18.02। 18.02 কি জলের আণব ভর ইন্টু কত? 100। কারণ আমি কি বললাম যে যৌগে বর্তমান ওই মৌলের সংখ্যা, তাহলে 2 ইন্টু জলের সংখ্যা 1.008, তাহলে অক্সিজেনের ভরের পরিমাণ কত হবে? যে 16 কি না অক্সিজেনের আণব ভর, তাহলে 16 পয়েন্ট মৌলের ভর, যেটা মৌলের ভর হচ্ছে তোমার 16.00, এটা হচ্ছে অক্সিজেনের, ডিভাইডেড বাই কি যে যৌগের মোলার বা আণব ভর, এটা হচ্ছে 18.02 ইন্টু কত? 100, তাহলে 88.79 হলো। তাহলে একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। ইথানলে কার্বন আর হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা পরিমাণ কত হয়? ইথানলের আণবিক সংখ্যা কত হয়? এটা আমরা সবাই জানি যে C2H5OH হয়। এটা হচ্ছে ইথানলের আণবিক সংখ্যা C2H5OH, মানে 2 অনু কার্বন, 5 অনু হাইড্রোজেন আছে, আর অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। তাহলে ইথানলের আণব ভর কত হবে? যেহেতু কার্বন মানে 2 ইন্টু কত? 12.01 কার্বনের ভর, প্লাস হচ্ছে 6 ইন্টু হাইড্রোজেন 6টা, তাই 6 ইন্টু 1.008 প্লাস হচ্ছে কত? 16.00 গ্রাম, তাহলে 46.068 গ্রাম হলো। তাহলে কার্বনের শতকরা পরিমাণ কত হবে? কার্বনের প্রথমত ওই মোলের ভর, তাহলে কার্বনের যেটা ভর সেটা হচ্ছে 24.02 গ্রাম, ডিভাইডেড বাই এটা আসলো যে ইথানলের আণব ভর, তাহলে কত? 46.068 ইন্টু 100, তাহলে কত? 52.14। সিমিলারলি হাইড্রোজেনের শতকরা ভর বের করলাম, কত আসলো? যে 13.13%, আর অক্সিজেনের শতকরা ভর সেটা হচ্ছে কত? 34.73। আণবিক সংকেতের জন্য স্থূল সংকেত নির্ণয়। একটা যৌগে বর্তমান বিভিন্ন পরমাণুগুলোর পূর্ণ সংখ্যার সরলতম অনুপাত স্থূল সংকেত দ্বারা প্রকাশ করা হয়। এবার আণবিক সংকেত একটা যৌগে বর্তমান একটা অণুর মধ্যে বিভিন্ন পরমাণুর সঠিক কি করে সংখ্যা প্রকাশ করে। একটা যৌগের মধ্যে বর্তমান বিভিন্ন মৌলের শতকরা ভর জানা থাকলে তার এর স্থূল সংকেত নির্ণয় করা যায়। এছাড়াও আণবিক সংকেত নির্ণয় করা যায় যদি আণব ভর জানা থাকে। যেমন একটা উদাহরণ দিয়েছে, দেখো, যে বলছে একটা যৌগে কত? যে 4.07% হাইড্রোজেন আর 14.24% কার্বন আছে।
কার্বন আর এত পার্সেন্ট মানে 71.65% ক্লোরিন আছে, তাহলে এর আণব ভর বা আণবিক ভর হলো এত 98.96। তাহলে স্থূল সংকেত বা আণবিক সংকেত কী হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমত কাজের সুবিধার জন্য কি করছে দেখো, যে যৌগের 100 গ্রাম পরিমাণকে কি করছে শুরুতে ব্যবহার করছে। উপরের যে নমুনা যৌগ 100 গ্রাম এর মধ্যে কি 4.07 গ্রাম, হাইড্রোজেন হচ্ছে 24.27 গ্রাম, আর কার্বন 71.65 গ্রাম, ক্লোরিন বর্তমান। এটা 100 গ্রামের মধ্যে সুবিধার ক্ষেত্রে ধরে নিচ্ছে যে উপরের যে নমুনাটা আছে সেটা 100 গ্রামের মধ্যে এগুলি পড়ছে। দ্বিতীয় ধাপে কী করলো, যে প্রতিটি মৌলের মোল সংখ্যার পরিবর্তন, বিভিন্ন মৌলের ওপরে প্রাপ্ত ভরকে প্রতি মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করলো। হাইড্রোজেনের মৌল সংখ্যা কত 4.07 গ্রাম ডিভাইডেড বাই হচ্ছে কত 1.008 গ্রাম, মানে 4.04 আসলো। আর কার্বনের মূল সংখ্যা, তারপর ক্লোরিনের মূল সংখ্যা বের করলো। কার্বনের মূল সংখ্যা কত, যে 24.24 গ্রাম বাই 12.01 গ্রাম। ক্লোরিনের ক্ষেত্রে কত 2.021 আসলো। এবার তৃতীয় ধাপে কি করব, তৃতীয় ধাপে হচ্ছে তাদের মধ্যে উপরে প্রাপ্ত প্রত্যেক মোল সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 2.021 আছে সেটা সব থেকে ক্ষুদ্রতম মান। এই তিনটা মান দেখো, যে হাইড্রোজেন, তারপর হচ্ছে কার্বন আর ক্লোরিন, এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম মান কত, কার্বনের কত 2.021 কার্বন আর ক্লোরিন। আচ্ছা এটা হলো, তো এই মানটা সব থেকে ক্ষুদ্রতম, তাই এর দ্বারা ভাগ করে কি হাইড্রোজেন, কার্বন আর ক্লোরিনের অনুপাত কত পাওয়া গেলে 2:1:1। যদি অনুপাতগুলি পূর্ণসংখ্যা না হয় তখন কি হবে, তাদের সুবিধাজনক গুণাঙ্ক দিয়ে গুণ করে পূর্ণসংখ্যায় পরিবর্তন করতে হবে। যদি পূর্ণসংখ্যায় না আসে তবুও আমাদের পূর্ণসংখ্যায় পরিণত করে নিতে হবে। চতুর্থ ধাপে কী করতে হবে, যে নিজ নিজ চিহ্ন লিখে তার পাশের যে সংখ্যা আছে সেটা বসে স্থূল সংকেত লিখতে হবে। ওপরের যৌগটির স্থূল সংকেত তাহলে কী হবে, CH2Cl হবে, কারণ কার্বন 1 অণু, হাইড্রোজেন হচ্ছে H2 আর ক্লোরিন হচ্ছে 1, তার জন্য উপরের স্থূল সংকেত হলো CH2Cl2 হলো। এবার পঞ্চম ধাপে কী করবো, আণবিক সংকেত লিখব। স্থূল সংকেত বর্তমান বিভিন্ন পরমাণুর পারমাণবিক ভর যোগ করে স্থূল সংকেত ভর নির্ণয় করা হয়। CH2Cl এর স্থূল সংকেত তাহলে কী হবে, যে কার্বনের ক্ষেত্রে কত 12.01 ইন্টু 2 অণু হাইড্রোজেন, তার জন্য 1.008, আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে কত 35.453, তাহলে কত আসলো 49.48 গ্রাম। এটা হচ্ছে আণবিক সংকেত CH2Cl এর। এবার আছে স্টয়চিওমেট্রিক ও হচ্ছে স্টয়োমিত্তিক গণনা। স্টয়চিওমেট্রিক শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ, স্টোশিয়ন যার অর্থ হচ্ছে মৌল, আর মেট্রন মানে পরিমাপ। স্টয়চিওমেট্রিক দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে যুক্ত বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থে কখনো কখনো আয়তনেরও গণনা করা যায়। যেমন কি করলাম, যে একটা বিক্রিয়া, ঠিক আছে, যে প্রথমত CH4 মিথেন প্লাস হচ্ছে অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন, এটা প্রথমত আগে ব্যালেন্স করতে শিখি। কি বলছে, যে CH4 প্লাস অক্সিজেন এরও কী করলাম কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে জল, ঠিক আছে। এখানে ব্যালেন্স করা শিখবো। যে প্রথমত দেখো এটা কি, মিথেন হচ্ছে একটা যৌগ, অক্সিজেন জাস্ট এমনি ও একাই আছে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডও যৌগ, জলও যৌগ। তাহলে এখানে প্রথমত এটাকে ব্যাচেলার, এটা হচ্ছে কাপল, মনে রাখা যাবে। তাহলে এটা কাপল, তাহলে এখানে কি আছে, যে কার্বন আর হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, এখানে কয়টা কার্বন আর হচ্ছে অক্সিজেন আছে। তো এখানে কি করব, যে 2টা হাইড্রোজেন দেবো, তাহলে 2 দুগুণী 4, তাহলে এখানে কত 4 মিলে গেল। এখানে ধরো 1 আছে, তাহলে একটা কার্বন মিলে গেল। আর এখানে কয়টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন আছে, এখানেও 2টা অক্সিজেন, তাহলে এখানে 2 দুগুণী 4, 2H2O, তাহলে ব্যালেন্স দেখো হয়ে গেল। তাহলে এখানে 2 দুগুণী 4, 4টা হাইড্রোজেন, এখানে 2 আর 2, তাহলে এখানে 2 2 4টা অক্সিজেন। তাহলে কি দাঁড়ালো, যে CH4 প্লাস 2 অণু অক্সিজেন এরও কি হলো কার্বন ডাই অক্সাইড প্লাস 2 অণু জল, এইভাবে ব্যালেন্স করতে হয়। তো মিথেন আর হচ্ছে কি, যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো মিথেন আর হচ্ছে ডাই অক্সিজেনকে বিক্রয়ক, মিথেন আর যে ডাই অক্সিজেন আছে সেটাকে বিক্রয়ক, আর কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটাকে কি বলা হয়, কার্বন ডাই অক্সাইড আর জলকে বলা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। মানে ডান দিকেরটা বিক্রিয়াজাত পদার্থ আর এটা হচ্ছে বিক্রয়ক, বাঁ দিকেরটা মনে রাখবে বিক্রিয়ক আর ডান দিকেরটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। তাই এদের সংকেতের পাশে কী করা হয়, গ্রাম লেখা হয়, যে যেমন অক্সিজেন এখানে গ্রাম, এখানেও গ্রাম লিখতে হবে।
এখানেও গ্রাম লিখতে হবে, গ্রাম লিখলাম, গ্রাম সবগুলি হচ্ছে গ্রামে আছে। অক্সিজেন আর জল, অক্সিজেন জল এর সহগ গুণক কত? 2। অক্সিজেন আর হচ্ছে তোমার জল এই দুটোর সহগ গুণক কত? 2। তারপর হচ্ছে একইভাবে মিথেন আছে, মিথেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সহগ গুণক কত? 1, কারণ এখানে 1 1 করে আছে ধরতে পারো। তাহলে অক্সিজেন আর H2O জলের ক্ষেত্রে কত? এর সহগ হচ্ছে স্টোইচিওমেট্রিক গুণক, সহগ বা গুণক হচ্ছে 2। 2কে স্টোইচিওমেট্রিক গুণক, মানে এই যে 2, এই 2 এটাকে বলা হয় স্টোইচিওমেট্রিক গুণক। গুণক বলা হয় কাকে? না 2কে বলা হয় স্টোইচিওমেট্রিক গুণক। একইভাবে এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, যেমন বলছে যে 1 মোল মিথেন 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে? 1 মোল কার্বন ডাই অক্সাইড এবং 2 মোল জল গ্যাস উৎপন্ন, মানে ব্র্যাকেটে গ্যাস উৎপন্ন করে। তারপর বলছে যে 1 অণু মিথেন কি করে? 2 অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু জল উৎপন্ন করে। 22.7 লিটার মিথেন কি করে? 45.4 লিটার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 22.7 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস আর 45.4 লিটার H2O গ্যাস উৎপন্ন করে। 16 গ্রাম মিথেন কত? 2 × 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কত? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 2 × 18 গ্রাম H2O উৎপন্ন করে। তাহলে কি? প্রথমত ভর, উপমুখী চিহ্ন, মোল, তারপর হচ্ছে অণুর সংখ্যা। এটা কি? এই সম্পর্ক হতে নিম্নরূপ প্রদত্ত তথ্যগুলিকে পারস্পরিক রূপান্তর করা যায়। যেমন ভর থেকে কি করব? ট্রান্সফার করতে পারবো মৌলতে, মৌল থেকে অণু, সিমিলার হতে অণু থেকে আবার মৌল, মৌল থেকে আবার মোল, মোল থেকে আবার ভর। তাহলে ভর বাই আয়তন মানেই তো আমরা জানি কি? ঘনত্ব। ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব। এবার বলছে যে সীমা নির্দেশক বিকারক, লিমিটিং রিজেন্ট। এখানে কি বলছে যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে সমতাযুক্ত রাসায়নিক বিক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য যে পরিমাণ বিকারকের প্রয়োজন হয় সেই পরিমাণ বিকারক উপস্থাপিত থাকে না। এক্ষেত্রে বিকারকের পরিমাণ অন্যটার চেয়ে কী হয়ে যায়? বেশি হয়। যে পরিমাণটির কম পরিমাপে থাকে সেটি হচ্ছে কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায় এবং অন্য বিকারকটি যত পরিমাণে উপস্থিত থাকুক না কেন বিক্রিয়াটি এরপর আর সংগঠিত হয় না। যে বিক্রিয়াটি প্রদত্ত নিঃশেষিত হয়ে গেছে সেটি উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের পরিমাপ মানে লিমিট নির্দেশ করে। এজন্য একে কি বলা হয়? সীমা নির্দেশক বিক্রিয়ক, লিমিটিং সুইজেন্ট বলে। দ্রবণের সংগঠিত বিক্রিয়া, দ্রবণের সংগঠিত বিক্রিয়ার ক্ষেত্রে কী কী হতে পারে? যেমন ভর শতাংশ বা ওজন শতাংশ, W/W%, মোলারিটি, মোল সংখ্যা, মোলারিটি, এগুলো হচ্ছে দ্রবণের সংগঠিত বিক্রিয়ার মধ্যে পড়ে। যে এগুলো হচ্ছে পদ্ধতি, পরিমাপের জন্য যে কোনো পদ্ধতিতে প্রকাশ করা যেতে পারে। মোল ভগ্নাংশ প্রকাশ করতে পারি মোলারিটিতে, তারপর মোলারিটিতেও প্রকাশ করতে পারি। এবার আসছি ভর শতাংশ, মাস পার্সেন্টেজ। এটাকে লিখতে পারি যে ভর শতাংশ মানে কি হয়? দ্রাব্যের ভর বাই হচ্ছে দ্রবণের ভর ইন্টু 100। যেমন এখানে একটা কোশ্চেন বলছে, কি বলছে যে 18 গ্রাম জলের মধ্যে কি আছে? 2 গ্রাম একটা পদার্থ যোগ করে একটা দ্রবণ প্রস্তুত করা হলো। তো এবার দ্রবণের ভর শতাংশ নির্ণয় করতে বলছে। এবার এর ভর শতাংশ মানে কি? আমি দ্রাব্যের ভর বাই দ্রবণের ভর। এখানে দ্রাব্যটা কি? পদার্থ, যেটা এই পদার্থ সেটাই হচ্ছে দ্রাব্য। তাহলে এর ভর বাই দ্রবণের ভর হয়। তাহলে দ্রবণ এখানে কি? দ্রবণের বাই হচ্ছে দ্রবণের ভর, দ্রবণ জলের দ্রবণ, তাহলে এখানে হচ্ছে দ্রবণের ভর ইন্টু কত? 100। এর ভর মানে কত? 2 গ্রাম, তাহলে 2 গ্রাম বাই এর 2 গ্রাম প্লাস 18 গ্রাম জল ইন্টু 100, তাহলে কত? 2 গ্রাম বাই 20 গ্রাম ইন্টু 100, তাহলে কত হলো? 10%। এবার আসছে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন। এটি হচ্ছে দ্রবণে বর্তমান কোনো একটা উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের মোট মোল সংখ্যার অনুপাত। মানে এর মোল ভগ্নাংশ, এর মোল সংখ্যা বাই কি বলতে পারি? যে দ্রবণের মোল সংখ্যা মানে Na বাই Na প্লাস NB। আর বি এর যদি মোল ভগ্নাংশ বলি তাহলে বি এর মোল সংখ্যা হবে বাই দ্রবণের মোল সংখ্যা NB বাই Na প্লাস NB। এবার আসছে মোলারিটি। মোলারিটি কি? মোলারিটিকে আমরা M দ্বারা চিহ্নিত করি। 1 লিটার দ্রবণে উপস্থিত দ্রাব্যের মোল সংখ্যা দ্বারা একে সংজ্ঞায়িত করা। 1 লিটার দ্রবণে যে উপস্থিত দ্রাব্যের মোল সংখ্যা সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে M, এটা কি? দ্রাব্যের মোল সংখ্যা বাই হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন, লিটার এককে দ্রবণের আয়তন।
যেমন এখানে একটা উদাহরণ বলছে যে আমাদের কাছে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH আছে, এর দ্রবণ আছে। এবার আমরা কি করলাম, 0.2 m মাত্রার একটা দ্রবণ প্রস্তুত করলাম। 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলতে বোঝায় যে 1 লিটার দ্রবণে 1 মোল NaOH বর্তমান। তাহলে 0.2 m দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণের জন্য 0.2 মোল NaOH এর প্রয়োজন হবে। তাই 1 m দ্রবণ থেকে কি করা হলো, 0.2 m দ্রবণটা প্রস্তুত করতে আমাদের নিতে হবে যে 0.2 মোল NaOH যুক্ত 1 m NaOH এবং জল যোগ করে লঘু করার পর আয়তন হয়ে যাবে 1 লিটার। তাহলে কি করা হলো, এখন কি করা হলো, 1 m NaOH এর গাঢ় দ্রবণের কত আয়তনে 0.2 মোল NaOH রয়েছে সেটা নিম্নরূপে লেখা যেতে পারে। মানে 1 মোল যদি 1 লিটার বা 1000 মিলিলিটার উপস্থিত থাকে, তাহলে 0.2 মোল উপস্থিত থাকবে কত, 1000 ml বাই মোল ইন্টু 0.2 মোলে, মানে কত, 200 মিলিলিটারে। এবার এভাবেই 200 মিলিলিটার 1 m NaOH এর দ্রবণ নিয়ে এর মধ্যে অতিরিক্ত পরিমাণ জল করে কি করা হলো, লঘু করে একে 1 লিটারে পরিণত করা হলো। তাহলে এর সাধারণ নিয়ম কি, তাহলে m1 ইন্টু v1 ইকুয়ালস টু কি m2 ইন্টু v2, যেখানে m আর v হচ্ছে কি মোলারিটি, m আর vটা হচ্ছে মোলারিটি। এবার আয়তন ব্যবহার করা যেতে পারে, এই ক্ষেত্রে m1 হচ্ছে 0.2 আর v1 হচ্ছে কত, 1000 মিলিলিটার, আর m2 কত 1.0 আর v2 গণনা আমাদের মানে v2 এর মানটাই বের করতে হবে। তাহলে সমীকরণে যদি মানগুলো বসে, তাহলে m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 0.2 বসালাম m, আর v1 এর মান হচ্ছে 1000 মিলিলিটার ইকুয়ালস টু কত হলো 1.0, কারণ m2 এর মান এটা 1.0 m ইন্টু v2, তাহলে v2 এর মান কত পাবো, 0.m ইন্টু 1000 ml বাই হচ্ছে 1.0 m, মানে কত, 200 মিলিলিটার। তাহলে 200 মিলিলিটার দ্রব্যের NaOH এর মোল ভগ্নাংশ ছিল 0.2 এবং এটি কিন্তু লঘুকরণের পরও একই রয়ে গেছে, অর্থাৎ 0.2, কারণ আমরা শুধুমাত্র দ্রব্যের জল পরিমাপের পরিবর্তন করছি, কিন্তু NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো পরিবর্তন করিনি, কিন্তু গাঢ়ত্বের কথাটা মাথায় রাখতে হবে। এবার এসছি মোলারিটি। মোলারিটি কি, মোলারিটি হচ্ছে আমরা স্মল m দ্বারা প্রকাশ করি, মোলারিটিকে আমরা স্মল m দ্বারা প্রকাশ করি। মোলারিটি কি না, দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে কেজি একক দ্রব্যের মোল সংখ্যা, মানে 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রব্য বর্তমান থাকে সেটাই হচ্ছে মোলারিটি। 1 কেজি দ্রাবকের মধ্যে কতটা মোল দ্রব্য বর্তমান আছে সেটাই হচ্ছে মোলারিটি। যেমন এখানে একটা সমস্যা বলছে যে প্রবলেম, 3 m NaCl দ্রবণের ঘনত্ব কত বলছে, 1.25 গ্রাম মিলিলিটার ইনভার্স। তাহলে দ্রবণের মোলারিটি গণনা করতে বলছে, এখানে m এর মান অবশ্যই কত, 3 m NaCl, তাহলে 3 মোল লিটার ইনভার্স, আর NaCl এর আনুভর কত হবে, 1 লিটার দ্রবণের জন্য 3 ইন্টু 58.5 মানে 175.5 গ্রাম, আর 1 লিটার দ্রবণের জন্য কত হবে, 1 লিটার মানে কত, 1000, তাহলে 1000 ইন্টু 1.25 1250 গ্রাম। কেন, কারণ ঘনত্ব মানে হচ্ছে ঘনত্ব, এখানে দ্রবণটার ঘনত্ব 1.25 গ্রাম মিলিলিটার দিয়ে দিচ্ছে, এটা বলে দিচ্ছে। তাহলে দ্রবণের জলের ভর কী হবে, যে 1250 মাইনাস হবে 175.5 মানে 1074.5 গ্রাম। এবার মোলারিটি মানে কি হয়, দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই কিলোগ্রাম দ্রাবকের ভর। তাহলে দ্রব্যের মোল সংখ্যা কত, 3 মোল হলো, ডিভাইডেড বাই এটা কত, দ্রবণে জলের ভর মানে কিলোগ্রাম দ্রাবকের ভর, তাহলে এটা হলো 1 কেজিতে করতে হবে, এটা গ্রামে আছে তো গ্রামে কনভার্ট করলাম, তাহলে 1.0745 কেজি, তাহলে কত দাঁড়ালো, 2.79 m বা মোলার। রসায়নের পরীক্ষার মধ্যে প্রায় ওই জ্ঞাত মাত্রার উচ্চ ঘনত্বের দ্রবণকে লঘু কাঙ্ক্ষিত মাত্রার দ্রবণ প্রস্তুত করা হয়, আর উচ্চ ঘনত্বের এই দ্রবণকেই কি করা হয়, মজুদ দ্রবণও বলা হয়। তো মনে রাখতে হবে যে দ্রবণের মোলারিটি কিন্তু তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় না, কারণ ভর অবশ্যই তাপমাত্রার সঙ্গে কি থাকে, অপরিবর্তিত থাকে। মোলারিটি কেন তাপমাত্রার সঙ্গে যেহেতু ভর কি হয়, তাপমাত্রার সঙ্গে অপরিবর্তিত থাকে, মানে তাপমাত্রার সঙ্গে কোনো পরিবর্তন হয় না ভরের, সেই জন্য মোলারিটি তাপমাত্রার সঙ্গেও পরিবর্তিত হবে না। ওকে, চ্যাপ্টারটা কমপ্লিট হলো। নেক্সটে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।